আচ্ছা, আমরা স্টার্ট করি। আজকে হচ্ছে আপাতত স্ট্রিং শেষ করছিলাম। আ এরপর হচ্ছে আমাদের স্ট্রাকচার ফাইল বাকি আছে। আজকে হচ্ছে স্ট্রাকচার দিয়ে শুরু করব। স্ট্রাকচার হচ্ছে আপনাদের ২ টা ক্লাসের মতো লাগবে হয়তো। এরপরের ক্লাসের ফাইল। নেক্সট ক্লাস তো অফলাইনেই হবে। সমস্যা নেই। হ্যাঁ, ইকো হচ্ছে, এটা কি সবার কাছে হচ্ছে? তাহলে আপনি আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, ওটা লিভ দিয়ে আরেকবার জয়েন দেন। আচ্ছা, আমরা স্টার্ট করি। স্লাইড যদি দেখতে চান, স্লাইড হচ্ছে ইয়াতে দেওয়া আছে। স্লাইড আমি এখান থেকে দেখাচ্ছি, সমস্যা নেই। এমনিতে এলএমএস এ দেওয়া আছে। এলএমএস থেকে চাইলে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। আর জ্যামবোর্ডও শেয়ার করা আছে। স্ক্রিন তো দেখাই যাচ্ছে। তারপরে হচ্ছে এই লিংকে গেলেই দেখতে পারবেন। আচ্ছা, ওকে, আমরা স্টার্ট করি। সো আমরা অ্যারের কনসেপ্ট যেটা শিখছি, স্ট্রাকচার হচ্ছে আপনার সেম কনসেপ্টের উপরে বিল্ড করা। যেমন ধরেন অ্যারেতে আমরা কি করি যে সেম ডেটা টাইপের অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে একটা লিস্ট আকারে রাখতেছি। আর নাম হচ্ছে ইয়া দিয়ে জয়েন করবেন। আপনার যে নামে আপনার রেজিস্টার করা আছে ইউনিভার্সিটিতে, সেই ফুল নেমটা দিয়ে জয়েন করবেন। অন্য কোনো নাম থাকলে ওটা রিনেম করে ফেলেন। আচ্ছা, সেম ডেটা টাইপের ভেরিয়েবল, সেটা ইন্টিজার হতে পারে, আপনার ক্যারেক্টার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে? আর স্ট্রাকচারের ব্যাপারটা হচ্ছে এটাও হচ্ছে আপনার অনেকগুলো ভেরিয়েবলের একটা কম্বিনেশন বা একটা লিস্ট, কিন্তু এখানে আপনার ডেটা টাইপগুলো ডিফারেন্ট হয়। ঠিক আছে? মানে প্রথম ভ্যারিয়েবলটা সাপোজ ইন্টিজার, তারপরের ভ্যারিয়েবলটা ফ্লোট হতে পারে, তারপরে স্ট্রিং হতে পারে। হ্যাঁ, যেকোনো কিছু হতে পারে। আচ্ছা, এখন এটা কেন দরকার? সাপোজ ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, যেখানে হচ্ছে বা ধরেন ইউকেম বা এলএমএস এর কথা চিন্তা করেন যে আপনি এখানে স্টুডেন্টের ইনফরমেশনগুলো সবাই সবারটা দেখতে পাচ্ছে। অথবা হচ্ছে এখানে মাল্টিপল স্টুডেন্টের ইনফরমেশনগুলো আছে। স্টুডেন্ট 1 এর কিছু ইনফরমেশন আছে, স্টুডেন্ট 2 এর কিছু ইনফরমেশন। একবারে জয়েন দেন। বারবার জয়েন দিলে হচ্ছে এখানে জয়েন করতে পড়ানো যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে? সো একটা স্টুডেন্টকে আমি রিপ্রেজেন্ট করব, এটার জন্য তো আমি শুধু একটা টাইপের ইনফরমেশন দিয়ে একটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো না। যেমন সবগুলো ইন্টিজার দিয়ে তো রিপ্রেজেন্ট করতে পারবো না, অথবা সবগুলো ফ্লোট দিয়ে তো আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। সাপোজ একটা স্টুডেন্টের একটা আইডি আছে, সেটা হতে পারে একটা ইন্টিজার। তারপর হচ্ছে তার একটা নেম আছে, সেটা হতে পারে স্ট্রিং। তারপরে ধরেন তার সিজিপি এটা এখানে আছে, তাহলে সেটা হচ্ছে ফ্লোট। এরকম আরো অনেক ইনফরমেশন চাইলে রাখা যায়। এরকম প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন দিয়ে একটা এন্টিটি বা একটা স্টুডেন্টকে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে? সো তাহলে এটা তো আমরা অ্যারে দিয়ে করতে পারতেছি না, কারণ অ্যারের হচ্ছে আপনার একই ডেটা টাইপের ভ্যারিয়েবলস হতে হবে সবগুলো। তাহলে ডিফারেন্ট ডেটা টাইপকে আমার রাখার জন্য হচ্ছে অন্য কোনো একটা সিস্টেম লাগবে। সো সেটার জন্যই হচ্ছে আপনার স্ট্রাকচারটা আসছে। আচ্ছা, এখন স্ট্রাকচারটা তাহলে হচ্ছে কি? স্ট্রাকচারটাকে আমরা তাহলে বলতে পারি এটা হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। কেন ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলতেছি দেখেন, এখানে যে দেখেন এই ইনফরমেশনগুলো আছে, এটা কিন্তু একটা স্টুডেন্টকে পয়েন্ট করতেছে। এটা দিয়ে কিন্তু আমি দুজনকে বোঝাতে পারবো না। এটা দিয়ে আমি একটাই ভ্যারিয়েবল বা একটাই এন্টিটিকে পয়েন্ট করতে পারবো। এই ইনফরমেশনগুলো দিয়েও আমি একটাই এন্টিটিকে পয়েন্ট করতে পারবো। এরকম আরো যতগুলো থাকবে সবগুলা ইনফরমেশনের এই কম্বিনেশনগুলো হচ্ছে একটা জিনিসকে পয়েন্ট করবে। হ্যাঁ? সো আমি এই স্টুডেন্ট 1 অথবা ধরেন এই স্টুডেন্ট 2, এদেরকে আমি বলতে পারি যে এরা হচ্ছে একেকটা ভ্যারিয়েবলস। কারণ এটা দিয়ে তো আমি একজনকেই বুঝাচ্ছি বা একটা জিনিসকেই বুঝাচ্ছি। হ্যাঁ? সো তাহলে আমি এই যে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 ক্রিয়েট করব, এরা কি টাইপের জিনিস? এরা হচ্ছে স্টুডেন্ট টাইপের জিনিস। এদের টাইপটা হচ্ছে স্টুডেন্ট। এটা হচ্ছে এদের টাইপ। যেমন আমি বলতেছি যে 2, 3, 100, 200, এরা কি? এরা হচ্ছে যে নাম্বার বা হচ্ছে পূর্ণসংখ্যা বা ইন্টিজার্স। হ্যাঁ? তাহলে এদের টাইপটা কি? এদের টাইপ হচ্ছে এরা ইন্টিজার। কিন্তু প্রত্যেকের ভ্যালুগুলো কি? ডিফারেন্ট, ডিফারেন্ট।
এটাও সেম। এদের টাইপ হচ্ছে এরা স্টুডেন্ট, কিন্তু প্রত্যেকের ভ্যালুগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট। ঠিক আছে? সো এই কারণে এটাকে বলা যায় ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যে আমি আমার মতো একটা ডেটা টাইপ ক্রিয়েট করতেছি। আচ্ছা, এখন আসেন যেটা লিখবো কিভাবে, যেমন একটা স্ট্রাকচার বানাবো কিভাবে। স্ট্রাকচার ডেফিনেশন, হ্যাঁ ডেফিনেশনটা দেখি। স্ট্রাকচার ডেফিনেশন হচ্ছে আপনাকে কিওয়ার্ড দিয়ে শুরু করতে হবে, স্ট্রাক্ট, এই কিওয়ার্ডটা দিয়ে শুরু করবেন। তার মানে হচ্ছে আপনি স্ট্রাকচার একটা বানাচ্ছেন, শুরু করতেছেন। এরপর হচ্ছে আপনাকে কি দিতে হবে, আপনি তো একটা ডেটা টাইপ বানাচ্ছেন, সো ওই ডেটা টাইপটার একটা নাম দিতে হবে। হ্যাঁ, সাপোজ আমি এখানে স্টুডেন্টের ইনফরমেশন রাখবো, তার মানে হচ্ছে আমার ডেটা টাইপটা হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, এরপরে এই কার্লি ব্রেসেসের ভিতরে আপনাকে কি লিখতে হবে, যে এই স্টুডেন্টের মধ্যে আমি কি কি ভেরিয়েবলকে স্টোর করতে চাচ্ছি। যেমন ধরেন এখানে যেগুলো লিখছি ওটাই লিখি, যে আমি একটা ইন্টিজার আইডি রাখতে চাচ্ছি, আমি একটা স্ট্রিং রাখতে চাচ্ছি। স্ট্রিং মানে কি, যে আমার ক্যারেক্টার টাইপের একটা অ্যারে নিতে হবে। এখানে একটা সাইজ দিয়ে দিলাম র্যান্ডমলি। তারপর হচ্ছে আমি সিজিপিএ রাখতে চাচ্ছি। সো এরকম আমি যতগুলো ইচ্ছা ততগুলো ইনফরমেশন এখানে রাখতে পারবো। দেন এই কার্লি ব্রেসেস শেষ হলে এই জায়গাতে হচ্ছে আপনাকে একটা সেমিকলন দিয়ে দিতে হবে। স্ট্রাকচার সবসময় এখানে সেমিকলন দিয়ে এটা শেষ হয়। আচ্ছা, তাহলে এখান থেকে কোন জিনিসটা কি, এখান থেকে হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার ক্রিয়েট করা ডেটা টাইপ, এটা হচ্ছে আপনার ডেটা টাইপ। হ্যাঁ, যেমন আমরা লিখতেছি কি, সাপোজ আমরা লিখতেছি ইন্টিজারে, ইন্টিজারে লিখলে কেন এটা ইন্টিজার ক্রিয়েট হয়ে যাচ্ছে, এখানে ইন্ট লিখলেই কেন এটা হয়ে যাচ্ছে, কারণ এই জিনিসটা তো লাইব্রেরিতে আপনার লেখা আছে যে এই জিনিসগুলোকে ইন্টিজার বলে, তাই না? সেম আমরাও হচ্ছে যে আমাদের একটা ডেটা টাইপ ক্রিয়েট করছি, তাহলে ওখানে কি কি থাকতে পারে সেটার তো আমার একটা ডেসক্রিপশন দিতে হবে, ডেফিনিশন দিতে হবে। তো সেম এটা হচ্ছে সেই ডেটা টাইপটা। আচ্ছা, এরপর আসেন এই জিনিসগুলো, এখানে ভিতরে যে আমরা একটা একটা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এগুলো কি, এগুলোকে বলা হচ্ছে মেম্বার ভ্যারিয়েবলস। ঠিক আছে, এগুলো হচ্ছে মেম্বার ভ্যারিয়েবল বলে এটাকে। আইডি একটা মেম্বার ভ্যারিয়েবল, স্টুডেন্টের মেম্বার ভ্যারিয়েবল, নেম হচ্ছে একটা মেম্বার ভ্যারিয়েবল, সিজিপি একটা মেম্বার ভ্যারিয়েবল। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যেটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা ডেফিনেশন ক্রিয়েট করছি, যে স্টুডেন্ট এই ডেটা টাইপটা আসলে কি। এই ডেটা টাইপটা হচ্ছে এরকম একটা জিনিস যার মধ্যে হচ্ছে এই তিনটা ইনফরমেশন স্টোর করা থাকে, কিন্তু আমরা কিন্তু এখনো কোনো ভ্যারিয়েবল বানাইনি। যেমন আমি যদি শুধু ইন্টিজার লিখে রেখে দিই, এই যে ইন্ট লিখে রেখে দিই, এখানে কিছুই ক্রিয়েট হবে না। আমি যখন এটার পাশে আমাকে একটা ভ্যারিয়েবল ডিফাইন করবো, আমি একটা ভ্যারিয়েবল আমি বানাবো যে এই টাইপের একটা ভ্যারিয়েবল হচ্ছে এটা, তখন আমার একটা ভ্যারিয়েবল মেমোরিতে ক্রিয়েট হবে। এইটাও হচ্ছে সেম, এখানেও হচ্ছে আমাকে আগে বানাতে হবে, ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখন এটা আমি যেটা ক্রিয়েট করব, সাপোজ আমি S1 নামে একটা স্টুডেন্টকে ক্রিয়েট করব। এখন এই S1টা কি, S1টা হচ্ছে কোন টাইপের ভ্যারিয়েবল, এটা হচ্ছে স্টুডেন্ট টাইপের ভ্যারিয়েবল, অ্যান্ড এটা হচ্ছে একটা স্ট্রাকচার ভ্যারিয়েবল। অ্যাকচুয়ালি এখানে যা লিখছি আমরা পুরোটাই হচ্ছে এখানে লিখতে হবে, যে স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের একটা ভ্যারিয়েবল হচ্ছে S1। হ্যাঁ, দেন সেমিকলন দিয়ে দেন। অথবা আমি যদি মাল্টিপল ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাই, আমরা যেরকম এরকম লিখতে পারি যে ইন্টিজার A, B, C, তাহলে কি তিনটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেল। এখানেও হচ্ছে সেম, S1, S2, S3, তাহলে হচ্ছে আমার স্টুডেন্ট টাইপের তিনটা ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট হলো। প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যেই এই তিনটা করে আবার ইনফরমেশন আছে। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে এই তিনটা করে ইনফরমেশন আছে। সো আমরা যদি একটু মেমোরিতে দেখি, মেমোরিতে জিনিসটা কিভাবে থাকে। ঠিক আছে, আমি ধরেন S1 যখন ক্রিয়েট করতেছি, S1 এর জন্য কিন্তু তিনটা জিনিস আছে, আইডি, নেম, সিজিপি। ওকে, তাহলে এই জায়গাতে হচ্ছে আপনার প্রথমে আইডিটার জন্য ক্রিয়েট হয়ে গেল। সাপোজ এটা 200 নাম্বার অ্যাড্রেস থেকে শুরু হচ্ছে, আইডি যেহেতু একটা ইন্টিজার, সো এটা আমার 203 পর্যন্ত জায়গা নেবে, 200, 1, 2, 3 চারটা জায়গা নিবে, 4 বাইট জায়গা নিবে। তাহলে নেক্সট জায়গাটা কি, নেক্সট জায়গা হচ্ছে 204। আচ্ছা, তারপরে হচ্ছে নেমে আসে। তারপর এই জায়গাতে হচ্ছে আমার তাহলে নেমটা স্টোর থাকবে। নেমের জন্য আমি সাইজ দিয়েছিলাম 20 বাইটস, তাহলে এটার পরে হচ্ছে আবার নেক্সট 20 বাইট নেমের জন্য অকুপাইড থাকবে। তারপরে এটার সাথে 224, নেক্সট খালি জায়গাটা হচ্ছে আমার 224। সো এই জায়গাতে হচ্ছে আমার সিজিপি এটা স্টোর থাকবে। নেক্সট খালি জায়গা হচ্ছে তাহলে আমার 228। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, এটা হচ্ছে অ্যারের মধ্যেই কাজ করতেছে। এখানে সিকোয়েন্সিয়াল মেমোরি লোকেশনে হচ্ছে ইনফরমেশনগুলো স্টোর করা আছে। ঠিক আছে, সবগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল মেমোরি লোকেশন। আপনি যেই সিরিয়ালে ভ্যারিয়েবলগুলোকে ডিফাইন করবেন, ওই সিরিয়ালেই হচ্ছে আপনার মেমোরিতে এই লোকেশনগুলো ক্রিয়েট হবে।
আরেকটা জিনিস অবশ্য থাকে এখানে, ওটা আমি দেখাই নেই, সেটা হচ্ছে এই ভেরিয়েবলগুলোর মাঝখানে 1 বাইট করে অ্যাকচুয়ালি জায়গা ফাঁকা থাকে। এটা আসলে 205 থেকে শুরু হবে। এটার মাঝখানেও 1 বাইট করে জায়গা ফাঁকা থাকে। এটা হচ্ছে 225 থেকে শুরু হবে। এইটা হচ্ছে আপনার 229 থেকে শুরু হবে। এই মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে এটাকে বলা হচ্ছে স্ল্যাক বাইটস। হ্যাঁ, ভেরিয়েবলগুলোর মাঝখানে সবসময় 1 বাইট করে জায়গা ফাঁকা থাকে, যেটাকে বলা হচ্ছে স্ল্যাক বাইটস। আচ্ছা, সো এই হচ্ছে আমার একটা স্ট্রাকচারের মেমোরিতে রিপ্রেজেন্টেশনটা। একটা স্ট্রাকচার টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করলে তখন এই জিনিসটা এভাবে ক্রিয়েট হয়। তাহলে আপনি চিন্তা করেন যে যখন আমি শুধু এই স্ট্রাক্ট স্টুডেন্ট লিখতেছি তখন তো আমার মেমোরিতে কিছু ক্রিয়েট হবে না, তাই না? কারণ এটা বলতে আমি জাস্ট একটা ডেটা টাইপ বুঝাচ্ছি। যখন আমি এই টাইপের একটা ভেরিয়েবল বানাচ্ছি যে S1, এটা চাইলে এখানেও ক্রিয়েট করা যায়। ধরেন আমি যদি এই ব্র্যাকেট আর সেমিকোলনের মাঝখানে S1 লিখে দিই, এখানে আপনার মেম্বার ভেরিয়েবল লেখা আছে, তাহলেই হচ্ছে এটা ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে যায়। অথবা আপনি চাইলে আলাদা করে ওইটা ক্রিয়েট করতে পারেন। যখন আপনি ভেরিয়েবলটা ক্রিয়েট করলেন, ভেরিয়েবল ক্রিয়েট করার পরে হচ্ছে মেমোরিতে এই জিনিসগুলো অ্যাসাইন হবে। আপনি শুধু এটা ক্রিয়েট করে রাখলে কিছুই হবে না। আচ্ছা, সো এটা আমি যতগুলো আছে ততগুলো ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন। এখন আসেন যে এখানে আমরা ইনপুট দিব কিভাবে, বা এই যে মেম্বার ভেরিয়েবল আমি যে S1, S2 সাপোজ দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখন এখানে 3টা জিনিস ছিল, আইডি ছিল, নেম ছিল, সিজিপিএ ছিল। সো আমি S1 এর নেমটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, মানে আমি কোনো একটা মেম্বার ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে কিভাবে অ্যাক্সেস করব? সেটার জন্য হচ্ছে আগে আমাকে ওই স্ট্রাকচার টাইপের ভেরিয়েবলটার নাম জানা লাগবে, সাপোজ S1। তারপরে ডট অপারেটর ইউজ করতে হবে, মানে এখানে জাস্ট একটা ডট দিতে হবে। ডট দিয়ে আপনি যেই মেম্বারটার নাম লিখবেন সেটাকে হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সাপোজ আমি S1 ডট আইডিটাকে প্রিন্ট করতে চাচ্ছি। আচ্ছা, প্রিন্ট করার আগে ইনপুট নেওয়ার কথাটা বলি। হ্যাঁ, প্রিন্ট করা তো বুঝতেই পারছেন যে এটা হচ্ছে ভ্যারিয়েবলের নামটা, তাহলে হচ্ছে আমি এখানে পার্সেন্ট দিয়ে প্রিন্ট করবো, কারণ যেহেতু এটা ইন্টিজার। হ্যাঁ, প্রিন্টএফ। আচ্ছা, তো প্রিন্টের আগে হচ্ছে ইনপুট নেওয়ার কথাটা বলি। এখন ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি ইনিশিয়ালাইজও করে দিতে পারি, আবার ইউজার থেকেও ইনপুট নিতে পারি। এখন সরাসরি যদি ইনিশিয়ালাইজ করতে চান তখন হচ্ছে আপনাকে এইটা ভ্যারিয়েবলের মতোই কাজ করবে। ধরেন আমি ভ্যারিয়েবলটা যখন বানাচ্ছি, সাপোজ S3, আমি একটা ভ্যারিয়েবল, নতুন ভ্যারিয়েবল বানাচ্ছি, তখনই আমি চাইলে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই ইনফরমেশনগুলোকে ইনিশিয়ালাইজ করে দিতে পারি। সাপোজ একটা ইন্টিজার, তারপরে একটা স্ট্রিং, তারপরে হচ্ছে একটা সিজিপি। হ্যাঁ, আবার এটা হচ্ছে অ্যারের মতো আর কি, চাইলে পার্শিয়ালিও ইনিশিয়ালাইজ করা যায়। অ্যারেতে কি হয় যে আমাকে যখন ইনিশিয়ালাইজ এভাবে আমরা করি, আমাদের হচ্ছে শুরু থেকে ইনিশিয়ালাইজেশনটা করতে হয়। এমন না যে আমি লাস্ট 5টা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারবো, বা মাঝখান থেকে বাদ দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারবো, যেহেতু আমি এখানে ইন্ডেক্স বলতেছি না। সো আমাকে হচ্ছে সিকোয়েন্সিয়ালি ইনিশিয়ালাইজ করে যেতে হবে। বাট আমি চাইলে বাদ দিয়ে করতে পারি। যেমন ধরেন আমার অ্যারেতে সাপোজ সাইজ হচ্ছে 20, বাট আমি এখানে 5টা এলিমেন্ট ইনিশিয়ালাইজ করলাম, তাহলে কি হয়? প্রথম 5টা এলিমেন্ট ইনিশিয়ালাইজ হয়। এখানেও সেম। এখানে হচ্ছে ভ্যারিয়েবল আছে 3টা, বাট আমি চাইলে 2টাকে এখানে ইনিশিয়ালাইজ করলাম, বা একটাকেই করলাম, কোনো সমস্যা নেই। পার্শিয়ালি ইনিশিয়ালাইজ করা যায়, বাট সেটা হতে হবে প্রথম থেকে, শেষের থেকে বা মাঝখান থেকে হতে পারবে না র্যান্ডমলি। আচ্ছা, এটা গেল ইনিশিয়ালাইজেশন। এরপরে হচ্ছে আছে আপনার, আমাকে যদি এই যে S1 এর মধ্যে ইনিশিয়ালাইজ করতে হয় সেটা, তাহলে S1 ইকুয়াল টু লিখে এভাবে লিখতাম, যেটার মধ্যে এই যে যেই ভেরিয়েবলের মধ্যে দিবেন সেটা সেই ভেরিয়েবলের ভ্যালু হয়ে যাবে। এখন আসেন ইউজার ইনপুট নাও। ইউজার ইনপুট নিতে গেলে আমাকে কি করতে হবে? স্ক্যানএফ। সো এখানে 3টা ইনফরমেশন আছে। সাপোজ আমি S1 এর জন্য আগে ইনফরমেশন নিতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমাকে ওই অনুযায়ী স্ক্যানএফে ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করতে হবে। প্রথম হচ্ছে ধরেন ইন্টিজারের জন্য অ্যাম্পারসেন্ট, এখানে হচ্ছে কোথায় রাখবো আমি? S1 ডট আইডিতে রাখবো। এখন কিন্তু শুধু আইডি লিখলে হচ্ছে না, কারণ আইডি লিখলে তো আপনার এখানে 3টা ভ্যারিয়েবল আছে, আপনি কোনটার মধ্যে দিতে চাচ্ছেন এই ভ্যালুটা? S1 এর ভিতরে। এরপরে ধরেন নেম আছে, তো স্ট্রিং ইনপুট নাও তো আমরা শিখছি, এটা এফ গেটস দিয়ে নেবেন সবসময়। এফ গেটস দিয়ে নিলে প্রথমে হচ্ছে আমি কি দিব? কোন ভেরিয়েবলে আমি এটাকে রাখবো, কোন ভেরিয়েবলে রাখবো? S1 ডট নেমের ভিতরে রাখবো। তারপরে সাইজটা বলে দিতে হয়, সাইজ অফ S1 ডট নেম, বা এখানে ম্যানুয়ালি আপনি সাইজ নাম দিয়ে দিলেও সমস্যা নেই। এরপরে দিতে হয় আমি কোথা থেকে ইনপুটটা নিচ্ছি, মানে আপনার স্ট্যান্ডার্ড ইনপুট stdin। আচ্ছা, এরপরে থার্ড ইনফরমেশনটা হচ্ছে সিজিপিএ। হ্যাঁ, নর্মালি হচ্ছে আমরা এটাকে মানে সিকোয়েন্সিয়ালি ইনিশিয়ালাইজটা করি। হ্যাঁ, ইনপুট নেওয়ার সময় পরপরই ইনপুটটা নিব। আচ্ছা, স্ক্যানএফ %f, n% S1 ডট সিজিপিএ, তাহলে হচ্ছে আমার এখানে, হ্যাঁ বলেন। হ্যাঁ, সেমিকলনের আগে কমা দিয়ে ভেরিয়েবলও ক্রিয়েট করতে পারেন, অথবা আমি একটু আগে যেভাবে ক্রিয়েট করছিলাম যে ডেফিনেশনের পরে আলাদা করে এভাবে ক্রিয়েট করা, এটাও করা যাবে। দুইটাই অ্যালাউড, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এখানে শুধুমাত্র আমি S1 স্টুডেন্টের ইনফরমেশনগুলো নিছি। তারপর আবার S2 এর জন্য আমি সেম কোডটাই লিখবো, শুধু এখানে S1 এর জায়গায় S2 বসে যাবে।
আবার এসটিতে যদি আমি আবার নতুন করে ইনফরমেশন নিতে চাই এসটির জন্য লিখবো। সো আমার যতগুলো ভেরিয়েবল সেই অনুযায়ী হচ্ছে আমি এখানে ইনপুট নিব। মেইন কথা আপনাকে মেম্বার ভেরিয়েবল অ্যাক্সেস করতে গেলে আপনি কোন ভেরিয়েবলেরটা অ্যাক্সেস করতেছেন সেটা আপনাকে বলে দিতে হয়। ঠিক আছে? এইটা গেল হচ্ছে আপনার ডেফিনেশন, ইনিশিয়ালাইজেশন আর হচ্ছে ইনপুট নেওয়া। এখন হচ্ছে আমরা একটু স্লাইড থেকে দেখি। বলেন। সাইজ অফ S1 ডট নেম আমরা এখানে কি করি, যে ভেরিয়েবলে রাখছি সেই ভেরিয়েবলটার সাইজ এখানে বলে দেই না, কারণ আমি ম্যাক্সিমাম এতগুলো ক্যারেক্টারই নিতে পারবো, এর বেশি তো নিতে পারবো না। হ্যাঁ, আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেই জায়গাটার সাইজটা বলে দিচ্ছেন যে আমি কোথায় রাখতে চাচ্ছি S1 ডট নেমে, তাহলে সাইজ অফ S1 ডট নেম। হ্যাঁ, নেমটা অ্যারে, নেমটা যখন আপনি ডিক্লেয়ার করতেছেন এভাবে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে? ক্যারেক্টার টাইপের একটা অ্যারে। এই যে এখানে দেখেন, এখানে যেখানে লিখছি ক্যারেক্টার টাইপের একটা অ্যারে, এখানে একটা সাইজ দিয়ে দিতে হবে, মানে নর্মাল অ্যারে আমরা যেভাবে ডিক্লেয়ার করি। মানে স্ট্রাকচারের মধ্যে মেম্বার ভ্যারিয়েবল হিসেবে আপনি সবকিছুই রাখতে পারেন। এমনি ইন্টিজার, ফ্লোট, ডাবল যা যা টাইপের আমরা ভ্যারিয়েবল শিখছি, স্ট্রিং মানে অ্যারে রাখতে পারি। ইভেন আরেকটা স্ট্রাকচারকেও রাখা যায়, ওটা হচ্ছে পরের দিকে দেখাবো, নেস্টেড স্ট্রাকচার। ঠিক আছে? আচ্ছা, এখন স্লাইড দেখাই আমি। সো এই যা যা বলছি এগুলো এখানে জাস্ট সামারাইজ করে দেওয়া আছে। এটা রিডিং করলে বুঝবেন যে গ্রুপ টুগেদার এ কালেকশন অফ ডেটা আইটেমস অফ ডিফারেন্ট টাইপস। হ্যাঁ, ডিফারেন্ট টাইপস, এটাই হচ্ছে এখানকার হাইলাইটিং পয়েন্ট। তাছাড়া তো আমরা অ্যারে দিয়েই কাজ করতে পারতাম। সো এটার সুবিধাটা হচ্ছে এটা ডিফারেন্ট টাইপের ভ্যারিয়েবলকে একসাথে রাখতে দিচ্ছে আমাকে, দ্যাট আর লজিক্যালি রিলেটেড টু এ পার্টিকুলার এন্টিটি। যেমন একটা স্টুডেন্টকে বুঝাচ্ছি, একটা কারকে বুঝাচ্ছি, সাপোজ একটা পার্সনকে বুঝাচ্ছি, যে কোনো কিছু হতে পারে। সো এটার সলিউশন হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, দেন এই ভেরিয়েবলগুলা, এই স্ট্রাকচারের মধ্যে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি মেম্বার অফ দ্য স্ট্রাকচারস বা মেম্বার ভেরিয়েবল বলে। সো স্ট্রাকচারকে বলা হয় এই কারণে যে ইউজার ডিফাইন ডেটা টাইপস, কারণ আমি নিজে একটা ডেটা টাইপ ক্রিয়েট করতেছি যেটার মধ্যে আমি এই ভেরিয়েবলগুলোকে রাখতে পারতেছি। আচ্ছা, সো এখানে হচ্ছে আপনার সিনট্যাক্সটা দেওয়া আছে। সিনট্যাক্স হচ্ছে স্ট্রাক্ট, তারপরে হচ্ছে এখানে স্ট্রাকচার একটা নেম দিতে হয়, তারপরে ডেটা টাইপ বলতে হয়, মেম্বার ভেরিয়েবলগুলোকে দিতে হয়। এটা আর কি ইন জেনারেল সিনট্যাক্সটা বলে দিছে। আর যতক্ষণ না আপনি একটা মেম্বার সরি একটা স্ট্রাকচার ভেরিয়েবল ক্রিয়েট করতেছেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার মেমোরিতে কোনো জায়গা নিবে না। হ্যাঁ, ডু নট অকুপাই মেমোরি আনটিল দে আর অ্যাসোসিয়েটেড উইথ এ স্ট্রাকচার ভেরিয়েবল। যেমন ওই যে বললাম যে ইন্টিজার, এটা তো অলরেডি এক্সিস্ট করে, ইন্টিজার জিনিসটা তো লাইব্রেরিতে অলরেডি লেখা আছে, বাট আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল বানালে ওটা মেমোরিতে জায়গা নিচ্ছে। তাছাড়া তো ইন্টিজার জিনিসটা তো কোনো জায়গা নিবে না, ইন্টিজার জাস্ট একটা ডেটা টাইপ। আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে স্ট্রাকচারে যেটা দিছিলাম ওইটার মতোই একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে হচ্ছে ইনফরমেশন গুলো রাখছে, একটা নেম রাখছে মানে স্ট্রিং বা অ্যারে, তারপর হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, লং ইন্ট, যে কোনো কিছুই রাখা যাবে। দেন এটার বাইরে যে হচ্ছে এই ভেরিয়েবলটাকে ক্রিয়েট করতেছে। আবার চাইলে এখানে বলছে যে মাল্টিপল ভেরিয়েবল এইভাবে ক্রিয়েট করা যায় একসাথে। আমরা যেরকম লিখতে পারি ইন্টিজার এ কমা বি কমা সি, সিমিলার। খালি চিন্তা করবেন যে স্ট্রাকচার পরে যেটা লেখা থাকে সেটা আসলে ডেটা টাইপ, সেটাকে আপনি চিন্তা করবেন একটা ইন্টিজারের সাথে, ইন্ট কথাটার সাথে। আর এই ভেরিয়েবলগুলো ক্রিয়েট হচ্ছে ওটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে, তাহলে বাকি জিনিসগুলো ওই অনুযায়ী ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো আমরা মেম্বার ভেরিয়েবলগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে পারি? ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে পারি। এই যে যেমন ST1 যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি, আমি যদি ওর নেমটা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ST1 ডট নেম। ইনপুট নেওয়ার ক্ষেত্রেও সেম, আউটপুট মানে প্রিন্ট করার ক্ষেত্রেও সেম, এরকম ডট অপারেটর দিয়ে আমাকে করতে হবে। আমি যদি শুধু নেম লিখি তাহলে তো হলো না, কারণ এন তিনটা ভেরিয়েবল আছে, আমি কোন ভেরিয়েবলের নেমটা অ্যাক্সেস করতে চাচ্ছি। দেন ST3 ডট জেন্ডার, এটা দিয়ে হচ্ছে আপনার ওই যে ST3 ভেরিয়েবলের জেন্ডারটা আপনাকে অ্যাক্সেস করতে দিচ্ছে, এরকম আর কি। আচ্ছা, এরপর এখানে দুইটা ওয়ে দেখানো আছে, দুইভাবে লিখলেই হবে, কোনোটাতেই কোনো সমস্যা নাই। আমি লেফট সাইডেরটাই না সরি হ্যাঁ লেফট সাইডেরটাই ফলো করছিলাম আগে। সেটা হচ্ছে দেখেন এখানে স্ট্রাক্ট টাইপের ভ্যারিয়েবল বানাইছে, ঠিক আছে, এখানে ভ্যারিয়েবলগুলো লিখছে। আর এই পাশে এই ডেটা টাইপটার কোনো নাম দেয়নি। এটা না দিলেও হচ্ছে, কেন হচ্ছে? কারণ আপনি যখন এই জিনিসটা ডিফাইন করতেছেন তখনই হচ্ছে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করে ফেলতেছেন। ঠিক আছে, এই কারণে এখানে নামটা না দিলেও সমস্যা ছিল, কিন্তু আমি যদি পরে যে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে এখানে নামটা দেওয়াই উচিত, এমনিতেও নামটা দেওয়া উচিত, কারণ নামটা দেখলে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে এখানে আপনি কি করতে চাচ্ছেন। হ্যাঁ, এটা যে আমি স্টুডেন্টের ইনফরমেশন রাখতেছি সেটা বোঝানোর জন্য হচ্ছে এখানে স্টুডেন্ট জিনিসটা লিখছি। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাট সবসময় মিনিংফুল একটা কিছু দেওয়ার চেষ্টা করবো আমরা। আচ্ছা, এরপর আসেন ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন তো দেখালাম যে আপনার এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা অ্যারে যেভাবে ইনিশিয়ালাইজ করি সেম প্রপার্টি, সবকিছু সেম প্রপার্টি। আচ্ছা, এখন সি ডাজ নট অ্যালাউ দ্য ইনিশিয়ালাইজেশন অফ ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার মেম্বার্স উইদিন দ্য স্ট্রাকচার ডেফিনেশন টেম্পলেট। এটার মানে হচ্ছে যখন আপনি যে ডিফাইন করতেছেন
তখনই আপনি ইনিশিয়ালাইজ করতে পারবেন না, কারণ এটা হচ্ছে জাস্ট ডেফিনেশন। আপনি ওকে বুঝাচ্ছেন যে স্টুডেন্ট ডেটা টাইপটা কি, এতটুকু বুঝাচ্ছেন। সো এই জায়গাতে ইনিশিয়ালাইজ তো হবে না, কারণ এখন তো আমি ভেরিয়েবলই বানাইনি। ভেরিয়েবল না থাকলে ইনিশিয়ালাইজেশনের প্রশ্ন কোথা থেকে আসবে? ঠিক আছে, সো ভেরিয়েবল বানালে তারপরে হচ্ছে আপনি ইনিশিয়ালাইজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস, স্ট্রাকচার যখন বানাবেন, এখানে উপরে লাইনটা কেটে গেছে যে স্ট্রাক্ট স্টুডেন্ট হবে। স্ট্রাকচার যখন বানাবেন সবসময় এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করবেন, সবসময় মেইন বা যে কোনো ফাংশনের বাইরে ডিক্লেয়ার করবেন। কারণ নর্মালি আমরা যে প্রোগ্রামগুলো লিখি স্ট্রাকচারের, ওইখানে আমাদের মেইন ফোকাসটাই থাকে যে স্ট্রাকচারের জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো বা স্ট্রাকচারের ভেরিয়েবলগুলোকে নিয়ে কাজ করবো। সো আপনি যদি কোনো ফাংশনের ভিতরে ঢুকায় ফেলেন, তখন দেখা যায় যে আমার অন্যান্য ফাংশন থাকলে সেগুলোর ভিতরে আবার এই স্ট্রাকচারটাকে পাস করতে হচ্ছে। সো এটার থেকে এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করলেন, তাহলে সবাই হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে পারতেছে। এটাই হচ্ছে সবচেয়ে সহজ হয়। ঠিক আছে, সো স্ট্রাকচারকে সবসময় বাইরে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, তারপরে এখানে কি করছে, এখানে হচ্ছে স্টুডেন্ট টাইপের একটা ভ্যারিয়েবল নিছে, নিয়ে এটাকে ইনিশিয়ালাইজ করছে। ক্লিয়ার স্ক্রিনের এটার দরকার নেই, এটা জাস্ট আপনার কার্সারটাকে একদম ফার্স্টে নিয়ে আসার জন্য করে। তারপরে এই ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করতেছে। স্ল্যাশ টি মানে তো ট্যাব, এটা তো জানেন। এগুলো জাস্ট প্রিন্ট করতেছে, মানে দেখতে যাতে জিনিসটা এরকম হয় যে প্রথমে হচ্ছে নেম, তারপরে বেশ খানিকটা গ্যাপ দিয়ে হচ্ছে রোল, তারপর আরেকটু গ্যাপ দিয়ে হচ্ছে মার্কস, যেটা মানে এগুলো হচ্ছে হেডিংটা লিখতেছে। আর এখানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে, পার্সেন্টেজ, পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, পার্সেন্ট সি, পার্সেন্ট এল ডি। তাহলে এরপরে ST1 নেম, রোল, মার্কস, জেন্ডার, ফোন। আচ্ছা, আমরা এটা কপি করে একটু দেখতে পারি চাইলে, দেখি কপি হয় কি না। আচ্ছা, এখান থেকে কপি করি। একটা জিনিস এখানে বলছে, সেটা হচ্ছে পার্শিয়াল ইনিশিয়ালাইজেশন, যেটা আমি বললাম যে আপনি চাইলে ফার্স্ট ফিউ মেম্বারকে ইনিশিয়ালাইজ করতে পারেন, আর বাকিগুলোকে হচ্ছে লিভ দ্য রিমেইনিং ব্ল্যাঙ্ক, পরে ওগুলোকে ইনিশিয়ালাইজ করেন। বাট এটা কখনোই হবে না যে আপনার প্রথম থেকে ইনিশিয়ালাইজ মেম্বার থাকবে। ইনিশিয়ালাইজ মেম্বারগুলো সবসময় এন্ড অফ দ্য লিস্টে থাকবে। আচ্ছা, আর অ্যারে যেরকম কি করে, ধরেন যে এই মেম্বারগুলোকে আপনি ইনিশিয়ালাইজ করতেছেন না, ওটা যদি ইন্টিজার টাইপের হয় তাহলে ডিফল্ট ভ্যালু 0 বসায় দেয়, তাই তো? বা ডিফল্ট ভ্যালুটা বসায় দেয়। ফ্লোট হলে 0.0 বসায় দিবে, হ্যাঁ, ক্যারেক্টার হলে নাল বসায় দিবে। সো এখানে হচ্ছে সেম জিনিস ফলো করে, যে যেগুলোকে আপনি ইনিশিয়ালাইজ করতেছেন না সেগুলোর ডিফল্ট ভ্যালু 0 থাকে, আর যদি ক্যারেক্টার বা স্ট্রিং হয় সেগুলোর নাল ক্যারেক্টার থাকে। আচ্ছা, সো এটা হচ্ছে একটা হ্যাঁ বলেন। হুম, হুম। এটার কথা বলতেছেন? না, এটা আলাদা। এটা গেট সিএইচ আলাদা জিনিস। এটা হচ্ছে যে আপনার মানে কোনো ক্যারেক্টার থাকলে ওটাকে রিড করে নিবে লাস্টে। হ্যাঁ? বাট এটা আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে গেট ক্যারেক্টারের কথা বলতেছেন। GETCHAR যেটা। হ্যাঁ, ওটা হচ্ছে যে আপনার ধরেন আপনি একটা স্ট্রিং ইনপুট নিলেন। না, স্ট্রিং না, একটা ইন্টিজার ইনপুট নিলেন বা একটা নাম্বার ইনপুট নিলেন। নাম্বারটা ইনপুট নিয়ে আপনি এন্টার চাপলেন। এন্টার কি? এন্টার একটা স্ট্রিং না? এন্টার একটা ক্যারেক্টার না? হ্যাঁ, তো আপনি যখন এরপরে একটা ক্যারেক্টার নিচ্ছেন, কম্পাইলার মনে করতেছে এই এন্টারটাই হচ্ছে আপনার সেই ইনপুটটা। আবার এট দ্য সেম টাইম এন্টার মানে কি? এন্টার মানে হচ্ছে আমার ইনপুট নেওয়া শেষ। এন্টার কিন্তু ২ টা জিনিস মিন করতে পারে। যেটা আমার স্ট্রিংটা, আবার এটা হচ্ছে আমার এন্ড, মানে এরকম একটা কমান্ড যেটা দিয়ে আমি বুঝাচ্ছি যে আমি স্ট্রিং আমার ইনপুট নেওয়াটা শেষ। সো তখন কি করে? একসাথে ২ টা কাজ করে ফেলে। মনে করে এই এন্টারটাই হচ্ছে ওর স্ট্রিংটা। সো স্ট্রিং এর ভিতর ওই এন্টারটা চলে যায় অ্যান্ড ও স্ট্রিংটাকে স্কিপ করে পরের ইনপুটটা নিতে চলে যায়। সো এই প্রবলেমটা যাতে না হয় সেই কারণে হচ্ছে আমরা সবসময় ইন্টিজার বা কোনো নাম্বার টাইপের ভ্যারিয়েবল রিড করার পরে একটা গেট ক্যারেক্টার ফাংশন কল করি। তাহলে হচ্ছে এন্টারটা রিড হয়ে গেল গেট ক্যারেক্টারের মধ্যে। তারপরে আপনি অরিজিনাল যেই স্ট্রিংটা ইনপুট দিচ্ছেন সেটা তখন ঠিকভাবে ইনপুট যায়। আমি এটা দেখাবো। এটা এই প্রবলেমটা হবে। এটা দেখাবো আমি। আচ্ছা। সো আমরা এইটা একটু হ্যাঁ, এন্টার কি? এন্টার মানে কি? ব্যাকস্ল্যাশ এন না? ঠিক আছে? আপনি ধরেন এরকম, ধরেন এটা এরকম বলতেছি যে আমি একটা প্রথমে সাপোজ একটা scanf %d আইডি, একটা আইডি ইনপুট নিচ্ছি। আইডিটা ইনপুট নেওয়ার পর আপনি এন্টার চাপবেন। তখন আপনার স্ক্রিনে কি জেনারেট হবে বা আপনার কনসোলে কি জেনারেট হবে? ব্যাকস্ল্যাশ এন। হ্যাঁ, এরপরে সাপোজ আপনি fgets দিয়ে একটা স্ট্রিং ইনপুট নিচ্ছেন। তখন মনে করতেছে এই এন্টারটাই হচ্ছে আমার এখানে চলে যাবে। এই নেমের ভিতরে এই এন্টারটা চলে যায়। মানে নেম ইকুয়াল টু তখন হচ্ছে এইটা হয়ে যায়। হ্যাঁ, আবার এট দ্য সেম টাইম এই এন্টারটা মানে কি? যে আমার ইনপুট দেওয়া শেষ। সো তখন এন্টারটাকে এখানে দিয়ে পরে সাপোজ আপনি একটা সিজিপিএ বা কিছু একটা ইনপুট নিচ্ছেন, ও তখন এইটা ইনপুট নিতে চলে যায়। হ্যাঁ,
সো এই কারণে হচ্ছে আপনার সমস্যাটা হয়। সো আমি তো এটা চাচ্ছি না, নেমের ভিতরে তো আমার এন্টার আসবে না, আমি তখন নেম দেই নেই। এরপরে যখন আপনি অ্যাকচুয়ালি নেমটা টাইপ করা শুরু করেন, সাপোজ ABCD, এটা তখন এই সিজিপি এর মধ্যে ঢুকানোর চেষ্টা করে। তো এটা তো তখন ডেটা টাইপ ম্যাচ করবে না, এটা পার্সেন্টেজ, আর আপনি হচ্ছে দিচ্ছেন স্ট্রিং। হ্যাঁ, তো তখন এই জায়গাতে এসে একটা এরর জেনারেট হয়। সো এটা যাতে না হয় সেজন্য আমার সলিউশনটা হচ্ছে যে আমরা এই জায়গাতে এই দুইটার মাঝখানে একটা ফাংশন কল করি, গেট ক্যারেক্টার। গেট ক্যারেক্টার দিয়ে কি করে, একটা ক্যারেক্টার স্ট্রিং মানে আমার কনসোল থেকে রিড করে। সো এই একটা ক্যারেক্টার কি, এই যে এন্টারটা, সো এন্টারটা এর মধ্যে চলে যায়, তখন আপনি যে ABCD যা দিচ্ছেন সেটা হচ্ছে সাকসেসফুলি আপনার নেমের মধ্যে ইনসার্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, So, আমরা এটা একটু রান করে দেখি, দেখি কপি হয় কিনা। এটা তো ছবি হিসেবে আছে, কপি হয় কিনা দেখি। হুম, আচ্ছা, এখানে দেখি কপি হয় কি। হ্যাঁ হয়েছে, একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, স্ট্রাক্ট স্টুডেন্ট, এটার মধ্যে হচ্ছে নেম, রোল, রিমার্কস, আচ্ছা যা আছে তাই থাকলো, আমরা ইনফরমেশনগুলোকে চেঞ্জ করলাম না। ঠিক আছে, খেয়াল করে দেখছেন এখানে হচ্ছে ইনক্লুডের পরে কিন্তু আমি স্ট্রাকচারটা বানাই ফেলছি। তারপরে যে আমি মেইনের ভিতরে হচ্ছে এই স্ট্রাকচারের ভ্যারিয়েবলটা বানাচ্ছি, যেহেতু এটা গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার হয়েছে। সো গ্লোবাল জিনিস তো সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। সো আমি ইনিশিয়ালাইজ করতে পারতেছি এটার মধ্যে, এটার দরকার নাই, ক্লিয়ার স্ক্রিন দরকার নাই। এরপর হচ্ছে নেম, এখানে আবার ভুল কপি হয়েছে, প্রিন্টএফ রোল, প্রিন্টএফ, এটা হবে ব্যাকস্ল্যাশ n, এটাও হবে ব্যাকস্ল্যাশ n। গেট ক্যারেক্টার না দিলেও কোনো সমস্যা নাই, গেট, এটা মুছে দিই। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো, এখানে একটা স্ট্রাকচার ভ্যারিয়েবল, স্ট্রাকচার ডেফিনেশন লিখলাম। লেখার পরে আমি এখানে দুইটা ইনফরমেশন দিছি, নেম দিছি আর হচ্ছে রোলটা দিছি। তারপর হচ্ছে এই নেম, রোল এগুলো প্রিন্ট করতেছি, s1.name, s1.roll, s1.remarks, s1.marks। সো এখানে দেখেন আমি কিন্তু দুইটা ইনফরমেশন দিছি, নেম দিছি আর রোল দিছি, আমি কিন্তু বাকিগুলো দেইনি। সো এই জায়গাতে হচ্ছে নাল ক্যারেক্টার আসবে, আর এই জায়গাতে হচ্ছে আপনার 0.0 আসবে। এটা অনলাইনে কম্পাইলার বলে নাল কথাটা দেখাচ্ছে না, বাট ফাঁকা আছে। হ্যাঁ, আপনি যদি এই যে কোড ব্লকস বা অন্য কোনো ইয়েতে রান করেন, অন্য কোনো আইডিতে রান করেন, তখন দেখবেন এখানে হচ্ছে নাল লেখা আছে। সো এটা হচ্ছে নাল ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপের ছিল না এটা, সো এটা নাল ক্যারেক্টার। বা স্ট্রিং টাইপের ভিতরেও কোনো কিছু না দিলে সেটা হচ্ছে আপনার নাল ক্যারেক্টার হিসেবে থাকবে। আচ্ছা, একটা জিনিস সমস্যা হচ্ছে নাকি এখানে, নেম, হ্যাঁ বলেন। ও আচ্ছা, এটা টাইপ করতে ভুল হয়েছে, মানে কপি করার সময় ওটা এসটা কপি হয়নি আর কি। এই যে নেম ইকুয়াল টু ABC, রোল ইকুয়াল টু হচ্ছে 4, রিমার্কস কিছু দেই নাই, সো ডিফল্ট ভ্যালু নাল। আর মার্কসেও আমি কিছু দেই নাই, মার্কসে কোনো ইনপুট দেই নাই, সো ডিফল্ট ভ্যালু হচ্ছে 0.0। ঠিক আছে, আমরা সিম্পলি প্রিন্ট করছি, পার্শিয়ালি ইনিশিয়ালাইজ করলে বাকিগুলো যে জিরো বা নাল ক্যারেক্টার আসে সেটা দেখালাম আর কি। আচ্ছা, আমরা চাইলে ইনপুট নিয়েও এই কাজটা করতে পারি। ধরুন আমি এখন ইনপুট নিই, স্ক্যানএফ দিয়ে ইনপুট যদি নিই, ধরেন %c ক্যারেক্টারটা ইনপুট নিব, m%s1.remarks, তো একটা ইনপুট নিতে চাবে, সাপোজ আমি রিমার্কস দিলাম p। ঠিক আছে, আচ্ছা এখানে কি সমস্যা, আচ্ছা এখানেও সেম সমস্যা। ও, রিমার্কসটা এখানে সিটা মুছে গেছে। আচ্ছা আবার রান দিই, সাপোজ আমি দিলাম p। হ্যাঁ, তাহলে হচ্ছে নেম ইকুয়াল টু ABC, রোল ইকুয়াল 4, রিমার্কস ইকুয়াল p, আর মার্কস ইকুয়াল 0.0। সো এটা এটা যদি আমি উপরে দিই তাহলে দেখি কি অবস্থা হয়। অথবা আমি যদি এখানে মার্কসটাকে ইনপুট দিই,
ঠিক আছে, এটা তো সমস্যা নেই। মানে আপনাকে যে সিকোয়েন্সিয়ালি ইনপুট নিতে হবে ব্যাপারটা এরকম না। যেমন আমি এখানে কি ইনপুট দিছি, নেম ইনপুট দিছি, রোল ইনপুট দিছি, তারপর আর রিমার্কসটা ইনপুট দেই নাই, এরপর হচ্ছে আমি মার্কসে চলে গেছি। সমস্যা নেই, অ্যারেতেও তো এটা করা যায়। হ্যাঁ, বাট আপনি যখন ইনিশিয়ালাইজেশন করবেন এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে, তখন আপনাকে সিকোয়েন্সিয়ালি এটা করে যেতে হবে। আদারওয়াইজ আমি হচ্ছে একটা স্কিপ করেই যে ইনপুট দিতে পারি, দেখেন। ঠিক আছে, তো এখানে রিমার্কসে কিছু আসে নাই, আর 30.5 রিমার্কস আর কি নাল হয়ে আছে। এখানে পার্সেন্ট ডি দিয়ে দেখি তো কি আসে। হ্যাঁ, এখন দেখেন আসছে। রিমার্কসটা তো ক্যারেক্টার, তো ক্যারেক্টার নাল দেখে কিছু আসতেছিল না। আমি যখন পার্সেন্ট দিয়ে দিয়েছি তখন হচ্ছে কি ওই ক্যারেক্টারটা অ্যাস্কি ভ্যালু বের করার চেষ্টা করতেছে, বাট ওখানে তো কিছু নাই। সো অ্যাস্কি ভ্যালু মানে কিছু তো আসবে না, এই কারণে জিরো দেখাচ্ছে এখন। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে আপনার ইনপুট নেওয়া। স্লাইডের মধ্যে আরো অনেক এক্সাম্পল আছে, আমরা ওগুলো একটু দেখি। এক্সেসিং মেম্বার অফ স্ট্রাকচার, এটা তো দেখলামই যে ইউজিং ডট অপারেটর আমরা হচ্ছে মেম্বারগুলোকে অ্যাক্সেস করব। সেখানে একটা কোশ্চেন দিছে যে একটা স্ট্রাকচার বানাতে বলছে স্টুডেন্ট নামে, that has name, role and mark as members, assume appropriate types and size of member, write a program using structure to read and display the data entered by the user। কিছুই না, একটা স্ট্রাকচার বানাতে হবে, মেম্বার কি কি নেবেন বলে দিছে, তারপরে হচ্ছে আপনার ওই স্ট্রাকচারে ইনপুট নিতে হবে আর আউটপুট শো করতে হবে। এই যে স্ট্রাকচার হচ্ছে এটা। তারপর হচ্ছে আপনার মেইনের ভিতর হচ্ছে স্ট্রাকচার টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হলো, এটা ওগুলো লেখার দরকার নেই। তারপর হচ্ছে আপনি প্রথমে নেমটা ইনপুট নেন, এখানে গেটস দিয়ে নিছি, গেটস দিয়ে নিলেও হবে বলছি, বাট ইফ গেটস দিয়ে নেওয়াটাই সেফেস্ট অপশন, সো আমরা ইফ গেটস ইউজ করব। তারপরে রোল নাম্বার নিচ্ছে স্ক্যান এফ দিয়ে। আপনি একসাথেও একটা স্ক্যান এফ এর মধ্যেও ইনপুট নিতে পারেন, আসলে সমস্যা নেই। হ্যাঁ, যে পার্সেন্ট ধরেন কি আছে এখানে, পার্সেন্টেজ, পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, এভাবে একসাথেও নেওয়া যাবে। কিন্তু ওই যে পার্সেন্টেজ দিলে কি হবে, আপনার স্ক্যান এফ তো স্পেসের পরে রিড করতে পারবে না, সেই কারণে এফ গেটস দিয়ে নেওয়াটাই ভালো। আচ্ছা, তারপর হচ্ছে মার্ক, সবগুলো ইনপুট নিছে, নেওয়ার পরে হচ্ছে এগুলোকে জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা হ্যাঁ এটা হচ্ছে আপনার কার্সারটাকে একদম ফার্স্টে নিয়ে আসে। আপনার কার্সারটা যদি স্ক্রিনে অন্য কোথাও থেকে থাকে, মানে আপনার লেখা শুরু হবে ধরেন এই যে এখান থেকে নর্মালি এখান থেকেই লেখা শুরু হয়, বাট এটা মেক শিওর করতেছে, আরো মেক শিওর করতেছে যে না, এখান থেকেই যাতে আমার লেখাটা শুরু হয়, অন্য কোথাও যাতে আমার কার্সারটা চলে না যায়, আর কিছু না। মানে আগে থেকে কিছু স্ক্রিনে থাকলে ওটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ বলেন। কোথায়? হ্যাঁ, ফাংশন ক্লিয়ার স্ক্রিন একটা বিল্ট ইন ফাংশন, লাইব্রেরি ফাংশন। আচ্ছা, এরপর আসেন কপিং অ্যান্ড কম্পেয়ারিং। কপিং হচ্ছে একটা স্ট্রাকচারকে আপনি চাইলে আরেকটা স্ট্রাকচারে ভ্যালুটা কপি করে রাখতে পারেন। হ্যাঁ, কারণ অবশ্যই দুইটা স্ট্রাকচারকে সেম স্ট্রাকচারের ভ্যারিয়েবল হতে হবে, সেম স্ট্রাকচার ভ্যালু, যেমন এটা স্টুডেন্ট ওয়ান, এটা স্টুডেন্ট টু, এটাকে ইকুয়াল দিয়ে করতে পারেন। আমি হচ্ছে ইয়াতে দেখাই, এখানেই দেখাই যেহেতু লেখা আছে। আচ্ছা, এইটা কমেন্ট আউট করে রাখি। আমি আরেকটা ভ্যারিয়েবল বানাচ্ছি, স্টুডেন্ট এস টু। এখন এস টুর মধ্যে তো আমার প্রথমে কোনো ইনফরমেশন নাই, আমি শুধু এস ওয়ানে দিছি। সো আমি যদি এরকম লিখি, এটা ক্রিয়েট করার সময় করতে পারেন বা পরের লাইনেও করতে পারেন। পরের লাইনে আপনি এস টু ইকুয়াল এস ওয়ান লেখেন, একই কথা। এটা যখন আমি লিখবো, লিখে আমি এখন এস টু এর কিছু ইনফরমেশন প্রিন্ট করি। ঠিক আছে, এটাই কপি পেস্ট করে এস টু বানাই দিই। এস টু, এস টু, এস টু। ঠিক আছে, এখন রান দিই, দেখেন দেখছেন যা যা হচ্ছে এস ওয়ান এর ইনফরমেশন ছিল সেগুলো কিসে চলে আসছে, এস টু তে চলে আসছে, জাস্ট আমি কপি করছি। রিকোয়েস্ট দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো দেখেন এই যে নেম আইডি মানে যা ছিল ওখানে আমি যা দিছিলাম সবকিছু হচ্ছে এখানে কপি হয়ে গেছে সেম। সো এটা হচ্ছে অ্যালাউড, এখানে করা যাবে। আচ্ছা, কিন্তু এই জিনিসটা করা যাবে না। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে এটা করা গেলে এটা কেন করা যাবে না, আমি তো একটা জিনিসকে কপি করে এখানে আনতে পারতেছি, বাট আমি এখানে কম্পেয়ার কেন করতে পারবো না? এটার অ্যান্সার হচ্ছে আমরা এই যে প্রথমে দিছিলাম। ধরেন এই জায়গাতে আর কেউ আছে? নাই, মিউট করেন সবাই। আচ্ছা, এই যে স্ল্যাক বাইট, এটার অ্যান্সার হচ্ছে স্ল্যাক বাইট। কারণ দেখেন দুইটা স্ট্রাকচার ঠিক আছে, ওরা হচ্ছে সেম বাইট জায়গা নিচ্ছে, সবকিছুই হচ্ছে সেম সেম
হচ্ছে ওদেরকে। বাট এই স্ল্যাক বাইটে কি থাকে, এখানে কিছু ভ্যালু থাকে, এখানে কিছু ইনফরমেশন থাকতে পারে যেটা আমাদের জানার দরকার নেই, হয়তো রিলেভেন্ট কোনো ইনফরমেশন এখানে রেখে দেয় বা কিছু। সো এই স্ল্যাক বাইটের ইনফরমেশনগুলো তো সেম না, মানে এখানে একটা স্ট্রাকচার আছে, এখানে আমি আরেকটা স্ট্রাকচার বানালাম। সো এই দুটো স্ট্রাকচারকে যখন আমি কম্পেয়ার করব, এখানে যে স্ল্যাক বাইট আছে, এখানে যে স্ল্যাক বাইট আছে, দুইটাতে পরিমাণ সেম, এটাও 1 বাইট এটাও 1 বাইট, ঠিক আছে। বাট এটার ভিতরে যে জিনিসটা লেখা আছে এটার ভিতরে তো সেই জিনিসটা লেখা নাই। সো আপনি যখন ওভারঅল কম্পেয়ার করেন, হ্যাঁ ঠিক আছে আইডি নেম সিজিপি এগুলো ম্যাচ করতেছে, বাট এই স্ল্যাক বাইট গুলো তো ম্যাচ করবে না। আর কম্পাইলার তো আর এটা বুঝে না যে আমার নেক্সট বাইটটা হচ্ছে স্ল্যাক বাইট, নেক্সট বাইটটা হচ্ছে সিজিপিএ, নেক্সট বাইটটা হচ্ছে আইডি, এটা তো আরও বুঝে না। সো তখন হচ্ছে কম্প্যারিজন করতে পারে না। তাহলে আমরা কম্পেয়ারটা কিভাবে করব? আমরা কম্পেয়ারটা করব হচ্ছে একেবারে ধরে ধরে, মানে ধরেন এরকম আইডি নেম সিজিপিএ তিনটা জিনিস আছে, তো তো আমরা S1 S2 মধ্যে কম্পেয়ার করতেছি সাপোজ। সো আমাকে ইফ দিয়ে একটা একটা করে কম্পেয়ার করতে হবে যে S1 ডট আইডি ইকুয়াল ইকুয়াল S2 ডট আইডি অ্যান্ড আচ্ছা S1 ডট নেম ইকুয়াল ইকুয়াল তো লেখা যাবে না, কারণ কি এটা একটা অ্যারে তো আর এভাবে কম্পেয়ার করি না। আমাদের এখানে একটা বিল্ট ইন ফাংশন ইউজ করতে হবে strcmp স্ট্রিং কম্প্যারিজনের জন্য, যে এই নেমটার সাথে আমি এই নেমটাকে কম্পেয়ার করতেছি, এইটা যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, ইফ এটা ইকুয়াল ইকুয়াল 0 অ্যান্ড ধরেন আপনার পাশে লিখি S1 ডট সিজিপিএ ইকুয়াল ইকুয়াল S2 ডট সিজিপিএ। এই তিনটা কন্ডিশন যখন আপনার ট্রু হবে তখন আপনি সাপোজ বললেন যে হ্যাঁ এরা হচ্ছে ইকুয়াল, S1 আর S2 হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। সো ইকুয়ালিটি চেক করার ক্ষেত্রে, স্ট্রাকচারের ইকুয়ালিটি চেক করার ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা মেম্বার ভেরিয়েবল ধরে ধরে চেক করতে হবে। যদি 5টা মেম্বার ভেরিয়েবল থাকে আমাকে 5টাই চেক করতে হবে, যতগুলো আছে সবগুলো চেক করতে হবে। আচ্ছা এই কারণে আর কেটে বলছে, হ্যাঁ বলেন। হ্যাঁ কোনটা, স্ল্যাক বাইটসের কথা বলতেছেন? স্ল্যাক বাইটসটা, হ্যাঁ স্ল্যাক বাইটসটা হচ্ছে ধরেন আপনি একটা স্ট্রাকচার বানালেন, যে S1 ভেরিয়েবলটা যখন আপনি বানাচ্ছেন, স্ট্রাক্ট স্টুডেন্ট S1, এটা যখন আপনি লিখতেছেন তখন আসলে মেমোরিতে কি হচ্ছে দেখেন। প্রথমে হচ্ছে আইডির জন্য জায়গা নিচ্ছে, 200 থেকে 203 নাম্বার ঘর পর্যন্ত হচ্ছে আইডি, যেহেতু 4 বাইট নিবে। তারপরে একটা জায়গা খালি রাখে কম্পাইলার, এটাকেই বলতেছি স্ল্যাক বাইট। এখানে গার্বেজ ভ্যালু থাকতে পারে, অন্য কোনো ইনফরমেশন থাকতে পারে, আমরা জানি না এটা, ঠিক আছে, কম্পাইলার এটা রাখে। সো 204 নাম্বার ঘরটা কিন্তু এটার জন্য চলে গেছে। তারপরে আবার 205 থেকে নেম রাখা শুরু হয়েছে। নেম যদি 20 বাইট হয় তাহলে 205 থেকে শুরু করে আপনার 20 যোগ করে কত হয়, 224 পর্যন্ত আর কি এটা থাকবে। হ্যাঁ তারপর আবার একটা স্ল্যাক বাইট থাকবে। এরকম প্রত্যেকটা ইনফরমেশনের মাঝখানে মাঝখানে 1 বাইট করে জায়গা থাকে, সেটাকে বলা হচ্ছে স্ল্যাক বাইট। তো এই কারণে যখন আপনি দুইটা স্ট্রাকচারকে কম্পেয়ার করতেছেন, সাপোজ ওদের আইডি সেম, ওরা এই ক্যাটাগরিতেই আছে যে আইডি স্ল্যাক বাইট নেম আবার স্ল্যাক বাইট এভাবেই আছে, বাট আইডিগুলোও সেম, সাপোজ আইডিও সেম নেমও সেম, কিন্তু এই স্ল্যাক বাইটের আর এই স্ল্যাক বাইট হচ্ছে সেম না, যার কারণে কম্পাইলার যখন কম্পেয়ার করতে যায় ধরে ধরে এই জায়গাতে এসে মিসম্যাচ পায়। সো সবসময় কি রিটার্ন করবে, যে এরা সেম না, সেম হলেও রিটার্ন করবে যে সেম না, বুঝতে পারছেন। এই কারণে হচ্ছে আমরা সরাসরি ইকুয়াল ইকুয়াল দিয়ে এটা কম্পেয়ার করতে পারি না, আমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে কম্পেয়ার করতে হয়। আচ্ছা এখন এটা বলে ফেলছি অলরেডি যে স্ট্রাকচার হচ্ছে সবসময় গ্লোবালি ডিক্লেয়ার করা থাকে আউটসাইড অফ মেইন ফাংশন। হ্যাঁ ভিতরে আপনি ডিক্লেয়ার করতে পারবেন, সমস্যা নেই, বাট আমরা সবসময় স্ট্রাকচারকে বাইরে আসলে ডিক্লেয়ার করি, কারণ এটা গ্লোবালি বেশি কাজে লাগে আমাদের। আচ্ছা দেন হচ্ছে এখানে কি করছে, ওই তো কম্পেয়ার, যেটা আমি একটু আগে দেখালাম ওইটাই কম্পেয়ার করে দেখাচ্ছে। এই যে ইফ স্টুডেন্ট 1 নেম ইকুয়াল স্টুডেন্ট 2 নেম, তারপর হচ্ছে রোল ইকুয়াল ইকুয়াল রোল। আপনারা কিন্তু এই জিনিসটা ভুল করেন প্রায়, যে স্টুডেন্ট 1 নেম ইকুয়াল ইকুয়াল স্টুডেন্ট 2 নেম লিখে ফেলেন, এটা কিন্তু স্ট্রিংকে সরাসরি কম্পেয়ার করা যাবে না। আর যেহেতু এটা স্ট্রাকচারের কোশ্চেন, সো এখানে আপনার স্ট্রিং এর বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন ইউজ করতে কোনো সমস্যা নেই। সো এই জায়গাতে হচ্ছে স্ট্রিং কম্প্যারিজনের জন্য এটা ইউজ করতে পারেন, স্ট্রিং লেন্থ বের করা লাগলে ওটাও করতে পারেন, যে কোনো কিছুই করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা সো এটা হলে তখন স্টুডেন্ট 2 আর স্টুডেন্ট 1 হচ্ছে সেম, এটা আমরা এখানে বলে দিলাম। হ্যাঁ সো কম্প্যারিজন আর কি, এটা দুটো স্ট্রাকচারের মধ্যে কম্প্যারিজন। আচ্ছা এই যে কথাগুলো আমি বলছি এটা আসলে এখানে দেখা আছে সুন্দর করে, এটা রিডিং পড়লে বুঝতে পারবেন যে স্ট্রাকচার এলিমেন্ট কিভাবে স্টোর করা থাকে। সবসময় হচ্ছে কন্টিগিউয়াস মেমোরি লোকেশনে থাকে, তার মানে কি যে সিকোয়েন্সিয়াল মেমোরি লোকেশনে মেম্বার ভেরিয়েবলগুলো পরপর থাকবে। আচ্ছা আর দ্য স্ট্রাকচার ভেরিয়েবল রিজার্ভস নাম্বার অফ বাইটস ইকুয়াল টু দ্য সাম অফ বাইটস নিডেড টু ইচ অফ ইটস মেম্বার্স। তার মানে হচ্ছে সাপোজ একটা মেম্বার ভেরিয়েবল
স্ট্রাকচার ভেরিয়েবল, সরি, স্ট্রাকচার ভেরিয়েবল হচ্ছে এই দুইটা ইনফরমেশন লাগতেছে। তার মানে নেমের জন্য 20 বাইট, ইন্টিজারের জন্য হচ্ছে 4 বাইট, মানে টোটাল 24 বাইট জায়গাও তখন নিয়ে নিবে। এই ভেরিয়েবলটার জন্য 24 বাইট জায়গা হচ্ছে বরাদ্দ থাকবে, এটা বলছে। আচ্ছা, আর এখানে ওয়ার্ড বাউন্ডারি আরেকটা জিনিস আছে, যে ইনফরমেশনগুলোর আগে পরে কিছুটা গ্যাপ থেকে যায়। হ্যাঁ, মানে কিছু কিছু জায়গা হচ্ছে ব্ল্যাঙ্ক রাখে বা ওখানে অন্য কিছু থাকে, সো দ্যাট ওভারফ্লোর প্রবলেমটা না হয় কখনো। আচ্ছা, আর এখানে হচ্ছে এই যে যেটা বললাম যে ভ্যারিয়েবলগুলো কনজিকিউটিভলি একটার পর একটা থাকে, কিন্তু উইথ অ্যাট মোস্ট 1 বাইট আনঅকুপাইড ইন বিটুইন দেম কল্ড স্ল্যাক বাইট। মাঝখানে 1 বাইট হচ্ছে আনঅকুপাইড থাকে। এখানে ওটা আরো ডিটেলসে বলছে। হ্যাঁ, 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 এটাই ডিফারেন্ট হওয়ার জন্য। ঠিক আছে? যেমন এই যেখানে বলছে যে each one of them may contain slack bytes and the values stored in such slack bytes are undefined. Undefined বা ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ? তো তার কারণে এই জিনিসগুলোকে তো আমি ম্যাচ করতে পারতেছি না। এই জন্য হচ্ছে ডিউ টু দিস even if the members of two variables are equal, their structures do not necessarily compare. এই কারণে কম্পেয়ার করে না। হ্যাঁ, স্ল্যাক বাইট যেতে পারে। স্ল্যাক বাইট যেতে পারে, বাট স্ল্যাক বাইটগুলো আসলে কপি নাও হতে পারে। ঠিক আছে? ধরেন স্ল্যাক বাইট যদি কপি নাও হয় বা স্ল্যাক বাইটের ইনফরমেশনটা চেঞ্জেবল হতে পারে, কারণ এটা তো আসলে কম্পাইলারের হাতে। ওইখানে কি রাখতেছে এটা আসলে আমরা জানি না। ও প্রয়োজন অনুযায়ী ইনফরমেশনগুলোকে চেঞ্জও করতে পারে। ও কপি করলো, ও কপি করার সময় হচ্ছে শুধুমাত্র এই যে এতটুকু অংশ এই জায়গাতে হচ্ছে কপি করে, এতটুকু অংশ কপি করে, অথবা পুরোটাই যদি কপি করে সমস্যা নেই, বাট পরে এটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে? এই কারণে আমরা এরপর আর এটাকে কম্পেয়ার করতে পারবো না। মানে এটার কোনো গ্যারান্টি নাই যে আপনার সেম আসবেই। ঠিক আছে? না, না, না। অসুবিধা নাই না। এখানে ধরেন আপনি যখন এরকম লিখতেছেন, এইটা হচ্ছে কম্পাইলারের হাতে চলে যাচ্ছে তখন। এই কাজটা তখন কম্পাইলার করতেছে। আর কম্পাইলার কি দেখতেছে? ও দেখতেছে S1 কত থেকে কত জায়গা নিচ্ছে। সাপোজ 200 থেকে সে 229 নাম্বার ঘর পর্যন্ত জায়গা নিছে, ইনক্লুডিং স্ল্যাক বাইটস। আর S2 কতখানি জায়গা নিছে? S2 নিছে সাপোজ 300 থেকে 329 নাম্বার জায়গা পর্যন্ত নিছে। ও তখন জাস্ট এই প্রত্যেকটা ইনফরমেশনকে কপি করে। মানে সরি, কম্পেয়ার করে। যে 200 থেকে 229 নাম্বারে যা আছে সবকিছু ডিকোড করে 300 থেকে 329 নাম্বারে যা আছে সবকিছুর সাথে কম্পেয়ার করে। স্ল্যাক বাইট তো কম্পেয়ার করলে হবে না। ঠিক আছে? সো এই কারণে হচ্ছে বা স্ল্যাক বাইটে কি থাকে এটা আসলে আমরা জানিও না। ও এটাও জানে না যে এখানে কি ইনফরমেশন স্টোর আছে। ওইটাকে কি হিসেবে ডিকোড করবে। যেমন ও জানে যে এখানে একটা ইন্টিজার আছে, সো 4 বাইট জায়গা নিয়ে ডিকোড করতেছে। বা এখানে নেম আছে একটা 20 বাইট জায়গা নিয়ে, সো এটা 20 বাইটের জন্য ডিফাইন করতেছে। বাট স্ল্যাক বাইটেরটা তো জানে না। এই কারণে হচ্ছে দুইটাকে কম্পেয়ার করতে পারে না। ঠিক আছে? আচ্ছা। এখানে আপনাদের কোয়েশ্চেন আসবে না, বাট এটা অবশ্যই জানা উচিত যে স্ট্রাকচার কিভাবে কাজ করতেছে, মেমোরিতে কি হচ্ছে, এটা তো অবশ্যই জানা উচিত। হুম? এখানে ডিটেলস আরো লিখে দিছে। আপনারা একবার রিডিং করেন, সুন্দর করে লেখা আছে। এখানে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা। সো এই কারণে ভ্যারিয়েবল ইকুয়াল হলেও এটাকে কম্পেয়ার করা যায় না। দ্যাটস ওয়াই সি ডাজ নট পারমিট দ্য কম্পারিজন। এটা করা যাবে না ব্যাপারটা এরকম না। হ্যাঁ। ওয়ার্ড বাউন্ডারিটা হচ্ছে যে ধরেন ওয়ার্ড মানে হচ্ছে 2 বাইট, ওয়ার্ড ইকুয়াল টু হচ্ছে এক ওয়ার্ড ইকুয়াল টু হচ্ছে 2 বাইট। হ্যাঁ, স্ট্রাকচার ভেরিয়েবল গুলো হচ্ছে মানে ধরেন 2 বাইট জায়গার মাঝখানে মাঝখানে বাকি থাকে, যেমন এরকম আর কি। এটা তো হচ্ছে আমি কিসের জন্য বলতেছি, একটা ভেরিয়েবলের জন্য এটা দেখালাম। এখন দুইটা ভেরিয়েবল কিভাবে থাকে পরপর, এখানে সাপোজ S1 আছে, এরপর এখানে একটা ওয়ার্ড বাউন্ডারি আছে 2 বাইটের, তারপরে এই জায়গাতে হচ্ছে S2 আছে, এটার কথা বলছি। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কম্পাইলার নিজেই ম্যানেজ করে। সো আমাদের এটা নিয়ে কখনো কনসার্ন হতে পারবে না যে এটার পরে কি আছে, মিললো কিনা, এসব নিয়ে আসলে দেখার দরকার নেই। আচ্ছা, মেইন কথা আমরা কম্পেয়ার করতে পারবো না বিল্ট ইন ভাবে, বা ইকুয়াল ইকুয়াল দিয়ে সরাসরি কম্পেয়ার করা যাবে না। ওকে, এখন আসেন অ্যারে অফ স্ট্রাকচারে। অ্যাকচুয়ালি কম্পেয়ার করলেও অনেক সময় প্রবলেম হবে, অনেক সময় প্রবলেম নাও হতে পারে। যেমন আপনি যেটা বললেন যে আমি যদি কপি করে রেখে দিই তখন তো স্ল্যাক বাইট সেম হচ্ছে, তখন তো আপনার হওয়া উচিত। হ্যাঁ, বাট এখানে আরেকটা পয়েন্ট বলছে যে স্ল্যাক বাইটটা অনেক সময় আনডিফাইন্ড থাকে, যে ওটাতে কি আছে আমরা জানি না। দ্যাটস ওয়াই কম্প্যারিজন করতে গেলেও কিভাবে কম্পেয়ার করবে এটা কম্পাইলার জানে না। এটা একটা সমস্যা। আর অনেক সময় হচ্ছে যে ডিফারেন্ট জিনিস থাকে। সো সবকিছু মিলেই আর কি এই জিনিসটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে এই জন্য, সো দ্যাট কখনোই প্রবলেম না হয়। আচ্ছা, এরপরে আসেন অ্যারে অফ স্ট্রাকচারে। এই যে স্ট্রাকচারে হচ্ছে আমরা এই পর্যন্ত কি শিখছি, শুধু ভ্যারিয়েবল ক্রিয়েট করা শিখছি। কিন্তু ভ্যারিয়েবল ক্রিয়েট করে আপনি এভাবে কয়টা ভ্যারিয়েবল ক্রিয়েট করবেন?
এরকম S1 S2 S3 এভাবে হচ্ছে আপনি 3টা করলেন, 5টা করলেন, 10টা করলেন। বাট আমার যখন 100টা স্টুডেন্টের ইনফরমেশন রাখা লাগতেছে তখন তো আমি এভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো না। হ্যাঁ, আর যেহেতু এটা আমার ক্রিয়েট করা একটা ডেটা টাইপ, এখন আমরা তো জানি যে কোনো ডেটা টাইপেরই অ্যারে বানানো যায়, যেমন ইন্টিজার একটা ডেটা টাইপ। তো এটার সাথে কিভাবে অ্যারে বানায়, এটার পাশে হচ্ছে আমাকে সাইজটা লিখে দিলে এটা একটা অ্যারে হয়ে যায়। সেম হচ্ছে আপনার এটার ক্ষেত্রেও। এটার ক্ষেত্রেও আপনি যদি এরকম লেখেন, এটা হচ্ছে ডেটা টাইপ, তারপর একটা নাম দিলাম, নাম দিয়ে আমি যদি এরকম 5 লিখি, তার মানে এখানে একটা স্ট্রাকচার ভ্যারিয়েবলের অ্যারে হয়ে গেছে। প্রত্যেকটা ভ্যারিয়েবলের নাম কি কি এখন? প্রথম ভ্যারিয়েবলটা হচ্ছে S0, তারপরে ভ্যারিয়েবলটা হচ্ছে S1, তারপরে হচ্ছে S2, S3 অ্যান্ড S4। মানে মেইন কথা অ্যারের যা যা প্রপার্টি সেম এটা। আচ্ছা, হুম। আর ইভেন আপনি যদি 100টা ভেরিয়েবল ক্রিয়েট করেনও, আপনাকে ইনপুট নেওয়ার সময় কি করতে হবে? আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকটা 100টা ইনপুটের জন্য হচ্ছে আপনাকে 100 বার স্ক্যানএফ লিখতে হবে, 100 বার প্রিন্টএফ লিখতে হবে। সো এটা তো কোনোভাবেই এফিশিয়েন্ট না। সো ক্রিয়েট করাটাই খালি প্রবলেম না, এই যে এক্সেস করাটাও হচ্ছে আমার প্রবলেম, বা ম্যানিপুলেট করাটাও হচ্ছে প্রবলেম। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি ইউজ করবো, অ্যারে অফ স্ট্রাকচার ইউজ করবো, অ্যারে অফ এ স্ট্রাকচার ভেরিয়েবল। সেখানে হচ্ছে আমরা ইজিলি লুপ দিয়ে হচ্ছে জিনিসগুলোকে এক্সেস করতে পারবো। তাহলে অ্যারে কিভাবে ক্রিয়েট করব? সেম আমরা স্ট্রাকচার ভ্যারিয়েবল যেভাবে ক্রিয়েট করছি একটু আগে দেখালাম, সেম ভাবে। জাস্ট এখানে থার্ড ব্র্যাকেটে আমাকে বলে দিতে হবে সাইজটা, যেখানে কয়টা ভ্যারিয়েবল আছে। এরকম S1 S2 একটা একটা করে না করে আমি জাস্ট বলে দিলাম যে 100টা ভ্যারিয়েবল আছে। তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আমি এই ইন্ডেক্স নাম্বারটা দিয়ে অ্যাক্সেস করতে পারবো, মানে 0 থেকে 99 পর্যন্ত ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম দিচ্ছে, স্যাম্পল প্রোগ্রাম, যে রোল নং, ফার্স্ট নেম, লাস্ট নেম অফ 5 স্টুডেন্টস অ্যান্ড প্রিন্টস দ্য সেম রেকর্ডস ইন অ্যাসেন্ডিং অর্ডার অন দ্য বেসিস অফ রোল নাম। আচ্ছা, তার মানে হচ্ছে আপনাকে এখানে, আমি এটা এমনি ইয়াতেই দেখাই, এখানে দেখাই, আপনি একটা অ্যারে বানাতে বলছে। ধরে নিলাম যে স্টুডেন্টটা ওই যে ডিফাইন করা হচ্ছে যে আগের পেজেরটাই। এখানে হচ্ছে আমি শুধু একটা ভেরিয়েবল বানাবো যে ST সাপোজ 100। তাহলে আমি এখানে ইনফরমেশনগুলো ইনপুট নিব। এখন ইনফরমেশনগুলো ইনপুট নেওয়ার জন্য তাহলে আমাকে লুপ চালাতে হচ্ছে। I equal to 0, I is less than 100, I plus plus। সো আচ্ছা, এখানে লিখে নিই স্ট্রাকচারটা, তাহলে সুবিধা হবে। ধরেন আইডি, নেম, ওকে। সো স্ক্যানএফ করবো প্রথমে হচ্ছে আইডিটা। এখন আমি তো S1 S2 ভ্যারিয়েবল পাচ্ছি না, আমি এখন কি পাচ্ছি? আমি এখানে একটা অ্যারে পাচ্ছি, অ্যারের নাম হচ্ছে ST। তাহলে এই ST অ্যারের কোন ভেরিয়েবল আমি ইনসার্ট করতে যাচ্ছি? আই নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করতে যাচ্ছি। তারপরে ডট দিয়ে আমাকে বলতে হবে যে আমি এখানে কোন ইনফরমেশনটা ইনসার্ট করতে যাচ্ছি। সো অ্যারে হলে কিছুই না, আমরা অ্যারে যেভাবে অ্যাক্সেস করা শিখছি সেভাবেই এতটুকু অংশ অ্যাক্সেস হবে। তারপর জাস্ট ডট দিয়ে আমাকে ভ্যারিয়েবলের নামটা বলে দিতে হবে। আচ্ছা, নরমালি তো অ্যারেতে একটা ইনফরমেশন থাকে, দ্যাটস ওয়াই শুধু এতটুকু লিখলেই হয়ে যায়। বাট এখন হচ্ছে আমার কাছে এই একটা ইনফরমেশনের ভিতরে আবার 3টা ইনফরমেশন আছে। সো এই 3টার মধ্যে কোনটাকে চাচ্ছি সেটার জন্য আমাকে এভাবে বলে দিতে হচ্ছে। তারপর এফ গেটস দিয়ে হচ্ছে নেমটা নেবেন, SI ডট নেম। এখানে সাইজ অফ ইউজ করতে পারেন বা এমনি সরাসরি বলেও দিতে পারেন যে কত সাইজ নিচ্ছেন, STDIN। তারপরে হচ্ছে আবার স্ক্যানএফ %f, কমা %, এখানে %টা মিস করে গেছি, ডট CGPA। দেন লুপ শেষ হয়ে গেল। তাহলে 100টা ইনফরমেশন এখানে একটা একটা করে স্টোর হয়ে যাবে। আচ্ছা, আর এখানে যে প্রবলেমটার কথা বলতেছিলাম, ওই যে আপনি যখন স্ট্রিং নিচ্ছেন, ওই যে এন্টার দিলেন, মানে অনেক সময় এন্টারটা এখানে চলে যায়। সো এটার সলিউশনটা হচ্ছে এখানে গেট ক্যারেক্টার ইউজ করলেন। আচ্ছা, তাহলে আর কি আপনার এন্টারটা এটার মধ্যে রিড হয়ে যাবে, তারপরে আপনি যে ইনপুটটা দিচ্ছেন সেটা এখানে সাকসেসফুলি রিড হবে। না, যখন নাম্বার আর স্ট্রিং পরপর আসবে তখন হচ্ছে এই সমস্যাটা হয়, তাছাড়া সমস্যা হয় না। ও আচ্ছা, আমি এস লিখে ফেলছি না, এটা ST হবে। হ্যাঁ হ্যাঁ, সাইজ অফ STI ডট নেম মুছে লিখে, আর এটার বদলে এটাও লেখা যায়, সাইজ অফ
STI ডট নেম, ঠিক আছে। ওকে, তা প্রিন্ট করার সময় আবার সেম আমি এরকম একটা ফর লুপ চালাই, এটার মধ্যেই প্রিন্টটা করে ফেলতে পারি। আচ্ছা, সো ওইটারই সলিউশন আর কি এখানে করা আছে। এখানে আরেকটা এক্সট্রা কাজ করতে বলছিল, সেটা হচ্ছে যে আপনার সর্টিং করতে বলছে, যে রোল নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করার জন্য। সর্ট মানে হচ্ছে যে এখানে অ্যাসেন্ডিং করছে, বাট এখানে মনে হয় সলিউশনে ডিসেন্ডিং দেওয়া আছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। সর্ট করা মানে হচ্ছে কি, যে দুইটা দুইটা করে আমি কম্পেয়ার করব। সর্টিং আপনাদের লাগবে না, সর্টিং আসে না। তারপরে হচ্ছে জিনিসটা খুব সহজ, আমি জাস্ট একটু বুঝাই। যে পাশাপাশি দুইটা, যেহেতু অ্যারে এটা, তো পাশাপাশি দুইটা অ্যারের ইনফরমেশনকে আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করে যেটা বড় সেটাকে আমি শুরুতে আনবো, আর যেটা ছোট সেটাকে আমি পরে রাখবো। মানে এখানে দেখেন আই এর ভ্যালুটা 0 থেকে স্টার্ট হচ্ছে, আর জে এর ভ্যালুটা i+1 থেকে স্টার্ট হচ্ছে। মানে প্রথম, এটা যদি প্রথম এলিমেন্ট হয়, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্টটা। এই দুটাকে কম্পেয়ার করতেছে, যে কোনটা ছোট কোনটা বড়। সাপোজ এসআই হচ্ছে লেস দেন এস জে, তার মানে প্রথমে যেটা আছে সেটার থেকে পরেরটা বেশি বড়। সাপোজ ওরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, পরেরটাকে এখন শুরুতে আনতে হবে, মানে এসআই এর জায়গায় এস জে কে আনতে হবে, আর এস জে এর জায়গায় এসআই কে নিয়ে যেতে হবে। সো একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে আসতেছে, এনে প্রথমটার ইনফরমেশনটাকে এখানে টেম্পোরারি রাখতেছে। আচ্ছা, ইন্ট টেম উপরে ডিক্লেয়ার করা আছে। আচ্ছা, দেন হচ্ছে এই এসআই রোল নং এর ভিতরে এখন এস জে রোল নংকে রাখলো। দেন এই টেম্পের ভিতরে অরিজিনালি কার নাম ছিল, এসআই এরটা ছিল। সো এই টেম্পটাকে এখন এস জে এর মধ্যে রেখে দিচ্ছে, ঠিক আছে। কিছুই না, এটা জাস্ট হচ্ছে সোয়াপ করলো দুইটা ভ্যালুকে। যখনই হচ্ছে এই কন্ডিশন ফুলফিল হচ্ছে, মানে হচ্ছে আমার প্রথম ভ্যালুটা বড় হওয়ার কথা কিন্তু আমার পরের ভ্যালুটা বড় হয়ে গেছে, তখনই আমাকে সোয়াপিংটা করতে হবে, ঠিক আছে। এই কারণে নেস্টেড লুপটা এই জন্য নিচ্ছে, যে এইটা আর পাশেরটার জন্য তো আরেকটা ভ্যারিয়েবল লাগবে, দ্যাটস ওয়াই নেস্টেড লুপ, ঠিক আছে। এটা না বুঝলে আসলে খুব একটা ডিফিকাল্ট না, সেটা খুব একটা ডিফিকাল্ট না, আবার না বুঝলেও সমস্যা নেই, কারণ সর্টিং থেকে আপনাদের নর্মালি আসে না। হ্যাঁ, নেস্টেড লুপের ইউজ তো বল। আচ্ছা, এটা হচ্ছে দেখেন, ধরেন আমি এখানে রোল নাম্বারগুলো একটু লিখি, যে প্রথম রোল নাম্বারটা হচ্ছে 10, তারপরে হচ্ছে 100, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 20। হ্যাঁ, 4টা রোল নাম্বার আছে। এটা হচ্ছে একসাথে ব্র্যাকেট দিয়ে দিছি, মানে কিন্তু এটা অ্যারে হয়ে গেছে এরকম না। এটা হচ্ছে ধরেন S0 রোল, এটা হচ্ছে S1 এর রোল, এভাবে হচ্ছে বাকিগুলো S2 রোল, S3 রোল। সো আপনি এখানে একটা লুপ চালাচ্ছেন রোলগুলোকে ট্রাভার্স করার জন্য। এখন আপনি যখন এটা লিখতেছেন, যে ইফ এসআই ডট রোল ইজ লেস দেন এস অফ কি লিখবেন আপনি এখানে, আপনি তো এই 10-এর সাথে অ্যাকচুয়ালি 100-কে কম্পেয়ার করবেন, তো 100টাকে তো আমার কিছু একটা দিয়ে বোঝাতে হবে, তাই না। সো এটার জন্য হচ্ছে আরেকটা লুপ আনছে। যদি এটা i+1 দিয়েও করা যেত, i+1 দিয়েও এটা করা যেত, সমস্যা নাই। বাট তখন হচ্ছে আবার আপনাকে আইটা পুরোটা ঘুরাতে হতো। আচ্ছা, এভাবে করলেই সহজ হবে। আমি বলি, আয়ের ভ্যালু এইটা, জে এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। জে ও 4 এর বেশি তো আর যেতে পারবে না। অ্যাকচুয়ালি 0 না, এটা হচ্ছে i+1। কেন i+1 সেটা আমি বলতেছি। ইফের লাইনটা নিয়ে তো সমস্যা নেই, এখানে জাস্ট কম্পেয়ার হচ্ছে। হ্যাঁ, 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 এটাতে সমস্যা নেই। আচ্ছা, তো এখানে 0 আসলো, তখন এখানে আমি কার সাথে কম্পেয়ার করবো বলেন তো। এখানে i=0 যখন জে এর ভ্যালু কত, 1 না। হ্যাঁ, তো এটার ভ্যালু তখন 1। তাহলে এই দুটার মধ্যে কম্পেয়ার হলো। কম্পেয়ার হয়ে যদি আমার কন্ডিশন ফুলফিল না করে, যেমন এখানে কন্ডিশন ফুলফিল করে নাই, প্রথমে বড়টা থাকার কথা। সো এই জায়গাতে হচ্ছে ওই সোয়াপের কোডটা আসছে। সোয়াপের কোডটা বুঝতে পারছেন আই গেস সবাই। জাস্ট দুইটা ভ্যারিয়েবলকে একটা জায়গায় আরেকটাকে রাখতেছে, আর কিছু না। সোয়াপিংটা হচ্ছে। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল, এখানে হচ্ছে আপনার 100 চলে আসলো, এখানে হচ্ছে আপনার 10 চলে আসলো। এরপরে এইটার সাথে আবার কি করতে হবে, আমার তার পাশেরটাকে কম্পেয়ার করতে হবে না। হ্যাঁ, তাহলে জে এর ভ্যালুটা কি এখন বাড়াতে হবে না, জে ইকুয়াল টু 2 করে দিতে হবে না, ঠিক আছে। তারপর জে ইকুয়াল টু 3 করে দিতে হবে, এভাবে পুরোটা গেল। আচ্ছা, এরপরে প্রথম পজিশনটা আমরা তাহলে এনশিওর করলাম, হ্যাঁ এখানে যেটা আছে সেটা হচ্ছে সবার থেকে বড়, ডান। এখন আমি আয়ের ভ্যালু এখানে নিয়ে যাব। তাহলে জে কি আবার আমি এখান থেকে শুরু করব, 0 থেকে শুরু করব বা 1 থেকে শুরু করব না, জেটা কোথা থেকে শুরু হবে, এই ডান পাশ থেকে, মানে i+1 থেকে শুরু হবে। আমি তো সবসময় ডান পাশের গুলোর সাথে কম্পেয়ার করতেছি, ঠিক আছে, এই জন্য।
যখন আমি একটা জিনিসকে ধরতেছি সবসময় ডান পাশের গুলো সবগুলোর সাথে কম্পেয়ার করতেছি, আবার এটার কাছে তখন আমি এটাকে ধরতেছি, তখন এর ডান পাশে যারা আছে তাদের সাথে কম্পেয়ার করতেছি। এই কারণে হচ্ছে এটা সবসময় i+1 থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, সর্টিংটা আপনাদের এমনিতে লাগবে না, মানে দেখলে দেখতে পারেন, বাট এখান থেকে কখনো কোশ্চেন আসে না আর কি। আর স্ট্রাকচার থেকে সবসময় আপনাদের একটা বড় রাইটে প্রোগ্রাম আসে, এখান থেকে আউটপুট বা ম্যানুয়াল ট্রেসিং আসার মতো আসলে কিছু নাই। একটা 8 মার্কের দেখা যায় যে বড় একটা কোয়েশ্চেন আসে, সেখানে হচ্ছে যে আপনার স্ট্রাকচারের যা আপনি শিখছেন আর কি মোটামুটি সবকিছু আর কি কম বেশি অ্যাপ্লাই করতে হয়। স্ট্রাকচারে আমরা আসলে লজিকের পার্ট খুব অল্পই শিখবো। লজিক বলতে ওই স্ট্রিং এর জিনিসই আসতেছে, ইনপুট আউটপুট নেওয়াই আসতেছে, সামনে হয়তো ফাংশন ইউজ করব, এতটুকুই। আপনার এক্সট্রা কোনো লজিক নাই এখানে, শুধু হচ্ছে আপনার সিনট্যাক্সের সাথে একটু ইউজ টু হতে হবে, যে কিভাবে ইনপুট নিচ্ছি, কিভাবে আউটপুট নিচ্ছি, কিভাবে ডিফাইন করতেছি, কিভাবে ইনিশিয়ালাইজ করতেছি, কিভাবে এক্সেস করতেছি ভ্যালুগুলা, মানে স্ট্রাকচারের সাথে জাস্ট একটু ইউজ টু হওয়া, এছাড়া আর এক্সট্রা কোনো আপনার লজিকের ব্যাপার নাই এখানে। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন দিচ্ছে যে একটা স্ট্রাকচার অফ এমপ্লয়ি বানাতে বলছে, ডেটা মেম্বার হচ্ছে নেম, অ্যাড্রেস, এজ, স্যালারি, দেন এন এমপ্লয়িজ এর জন্য হচ্ছে আমাকে একটা অ্যারে বানাতে হবে অ্যান্ড এভারেজ স্যালারিটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন কোশ্চেনটা? একটা এমপ্লয়ি স্ট্রাকচার বানাবো, এই মেম্বার ভেরিয়েবল থাকবে, তারপর হচ্ছে ওই এমপ্লয়ি স্ট্রাকচার একটা অ্যারে বানাবো, এন এমপ্লয়িজ, এনটা কি ইউজার থেকে ইনপুট নিব, তারপর হচ্ছে ওই এমপ্লয়ীদের এভারেজ স্যালারি আমি বের করব। এটা হচ্ছে, আচ্ছা আমি লিখেই দেখাই। কি কি বলছিল? নেম, অ্যাড্রেস, এখানে যে সাইজ ইচ্ছা মতো নেন, সমস্যা নেই, এজ, স্যালারি, স্যালারিটা আমরা ডাবল ভ্যারিয়েবল ধরে নিলাম। এরপর হচ্ছে মেইনে চলে আসেন, এটা গ্লোবালি ডিক্লেয়ার করছি। এখন হচ্ছে একটা অ্যারে বানাতে হবে এন সাইজের, তাহলে এনটাকে আগে ইনপুট নেন, এনটাকে ইনপুট নিলাম। এখন হচ্ছে আমরা একটা ইয়ে বানাবো, অ্যারে বানাবো, স্ট্রাক্ট এমপ্লয়ি ই, সাইজ হচ্ছে এন। এখন এখানে ইনপুট নিতে হবে, প্রথমে কি আছে, এফ গেটস, কোথায় যাবে এটা, ই অফ আই এর নেমে যাবে, তারপরে সাইজ অফ লিখতে পারেন, সাইজ অফ ই অফ আই ডট নেম, কমা কোথা থেকে রিড করতেছি, stdin থেকে। সেম জিনিস অ্যাড্রেসের জন্য, ই অফ আই ডট অ্যাড্রেস, সাইজ অফ ei ডট অ্যাড্রেস, স্ট্যান্ডার্ড ইনপুট। তারপরে কি আছে, এজ, ই অফ আই ডট এজ, তারপরে আছে স্যালারি, স্ক্যানএফ, এলএফ। না, ইনপুট নাও শেষ। যেহেতু আমাকে এভারেজ স্যালারি বের করতে বলছে, আসলে আমি এখানে কাজটা করে ফেলতে পারি। এটার পরে হচ্ছে এই পাশে লিখতেছি, এটার পরে হ্যাঁ ইনপুটটা নেওয়ার পরে হচ্ছে আমরা এক কাজ করি, ওখানে সাম ভ্যারিয়েবল নিয়ে রাখি, একটা ডাবল টাইপের ভ্যারিয়েবল উপরে ডিক্লেয়ার করে রাখি, সাম ইকুয়াল টু 0 আর এভারেজ নামে একটা ভ্যারিয়েবল নিয়ে রাখলাম। সো এই জায়গাতে আমি কি করব, সাম প্লাস ইকুয়াল ei ডট স্যালারি, তাহলে সবার স্যালারিগুলো অ্যাড হতে থাকলো। তারপরে আমি যখন লুপ থেকে বের হব, তখন যদি আমি এখানে সাম ডিভাইডেড বাই এন এটা ক্যালকুলেট করি, এটাকে প্রিন্ট করি, তাহলে হচ্ছে কি, এটা আমার স্যালারি, ঠিক আছে? পার্সেন্ট এফ দিয়ে এটাকে প্রিন্ট করে দিলে এটা আমার স্যালারি হয়ে গেল, এবারে স্যালারি অফ এমপ্লয়িজ। বুঝতে পারছেন? সিম্পল জিনিস, জাস্ট ইনপুট নিতে পারতে হবে। বাকি সব লজিক কিন্তু হচ্ছে আমরা অ্যারের ক্ষেত্রেই শিখে আসছি।
যেরকম ইন্ডেক্স ধরে ধরে ভ্যারিয়েবল অ্যাক্সেস করে। খালি আগে কি লিখতাম, এই যে ইন্ডেক্স পর্যন্ত লিখতাম, এখন হচ্ছে এক্সট্রা পার্ট হচ্ছে এই যে ডটের পরে কোন ভ্যারিয়েবলটার সাম আমি বের করতেছি সেটা আমাকে বলে দিতে হচ্ছে। আচ্ছা, অ্যারে উইদিন স্ট্রাকচার, এটা জিনিসটা আমি একটু বলি। ধরেন আপনি এখানে স্যালারি স্যালারি না বা স্টুডেন্টের কথাই চিন্তা করেন। আচ্ছা ওই এক্সাম্পলটাই দেখাই। এই যে স্টুডেন্টের কথাই চিন্তা করেন যে একটা স্টুডেন্টের আমি সাপোজ তার 6টা সিটির মার্কস রাখতে চাচ্ছি। তাহলে 6টা সিটির মার্কস মানে কি, এটা নিজেই একটা অ্যারে হয়ে গেছে। সো আমি স্ট্রাকচার ভ্যারিয়েবলের ভিতরে মেম্বার ভ্যারিয়েবল হিসেবে একটা অ্যারেকেও রাখতে পারি। এখন আমার যদি সাপোজ এখানে আবার কি করছে যে এই স্টুডেন্ট টাইপের S100 মানে হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছে যেটা নিজেই একটা অ্যারে। তার মানে হচ্ছে এখানে 100টা স্টুডেন্টের ইনফরমেশন আছে। প্রত্যেকটা স্টুডেন্টের 6টা করে সিটির মার্কস আছে। সো আমি জানতে চাচ্ছি যে 25 নাম্বার স্টুডেন্টের 4 নাম্বার সিটির মার্ক কত? তাহলে আমাকে কি করতে হবে? এস অফ 24, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয়েছে, সো 24 নাম্বারটাই তো 25 নাম্বার স্টুডেন্ট। এস অফ 24 ডট মার্কস অফ 3 এটা বের করতে হবে। মানে আমি যদি বের করতে চাই যে 26 নাম্বার স্টুডেন্টের 4th সিটির মার্কস কত, তাহলে আমাকে ওই লজিক অনুযায়ী এস অফ 25 ডট মার্কস হচ্ছে ওই অ্যারেটার নাম মার্কস অফ 3 এটাকে প্রিন্ট করতে হবে। এটাকে যদি আমি প্রিন্ট করে ফেলি, %f দিয়ে প্রিন্ট করবো, যেহেতু মার্কস হচ্ছে একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, তাহলে হচ্ছে আমি এটা অ্যাক্সেস করতে পারবো। আর আমি যদি চাই সবগুলো স্টুডেন্টের সবগুলো সিটের মার্ক আমি দেখবো, তাহলে আমাকে লুপ চালাতে হবে। প্রথম লুপটা কিসের জন্য? প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাক্সেস করার জন্য। সাপোজ 100টা স্টুডেন্ট আছে, তাহলে 100 বার চলবে লুপটা। আর এটার ভিতরে এই মার্ক সিটিটাকে অ্যাক্সেস করার জন্য কি আরেকটা ইন্ডেক্স লাগবে আমার, কারণ এটার ভিতরে তো 6টা ইনফরমেশন আছে। এরপরে যদি আমি এখানে প্রিন্ট করি %f, এই যে এটা SI ডট মার্কস জে, তাহলে হচ্ছে আমি সবার ইনফরমেশন দেখতে পারবো। ঠিক আছে, এটা বুঝতে কি সমস্যা হচ্ছে? তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাবো। আচ্ছা, এখানেও এমনিতে দেখানো আছে, দেখেন আপনি স্পেসিফিক চাইলে এরকম দেখতে পারেন। হ্যাঁ বলেন। হ্যাঁ 2D এর মতো চিন্তা করতে পারেন। স্ট্রাকচার, হ্যাঁ স্ট্রাকচারের ভিতরে আরেকটা অ্যারে আর কি। হ্যাঁ, এর কারণে আপনি নেক্সটেড লুপ ইউজ করা লাগতেছে। প্রথমটা দিয়ে হচ্ছে আপনি এই যে দেখেন, এটা তো নিজেই একটা অ্যারে, এই অ্যারের ভিতরে আরেকটা অ্যারে আছে, তার মানে কি এটা 2D অ্যারে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে আমি যেটা লিখতে চাচ্ছিলাম সেটা আসলে এখানে লেখাই আছে। ধরেন এই যে এই স্ট্রাকচারটা ডিফাইন করছে, এটার মধ্যে ইনপুট নিচ্ছে। সো ইনপুট নেওয়ার সময় এটার জন্য নরমাল স্ট্রিং যেভাবে ইনপুট নিই সেভাবে নিব, ইন্টিজার যেভাবে ইনপুট নিই সেভাবে নিব। শুধু এইটার ইনপুট নেওয়ার সময় আমাকে আরেকটা লুপ চালাতে হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন প্রথম এই লুপটা কিসের জন্য? এই লুপটা তো হচ্ছে এই যে আপনি S100 লিখছেন, 100 জনের ভ্যালু আমাকে ইনপুট নিতে হবে, সেই কারণে এটা। এই যে n পর্যন্ত চলছে, n এর ভ্যালু 100। তারপরে একটা একটা করে স্ক্যান করতেছে, যে নেম স্ক্যান করলো, ক্লাস বা হোয়াটএভার যা আছে, সেকশন, এইসব জিনিস স্ক্যান করলো। এরপর হচ্ছে 6টা সাবজেক্টের মার্কস ইনপুট দিতে হবে। তো এই কারণে এই জায়গাতে হচ্ছে আপনাকে 6 বার লুপটা চালাতে হচ্ছে। আর এখানে যেটা করছে এটা করার দরকার নেই। ওরা কি করছে, টেম্প নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছে, ওটার মধ্যে ইনপুটটা রাখছে, তারপর এটার মধ্যে রাখছে। কি দরকার? আমি সরাসরি এই জিনিসটাই হচ্ছে এর পর লিখে দিব যে SI ডট মার্কস যে এত নাম্বার স্টুডেন্টের এত নাম্বার সিটির মার্কস আমি রাখতে চাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এভাবে কিন্তু আসে। সেটা বুঝতেছেন কিনা এটা একটু দেখেন। রেকর্ডিং তো আসে, সমস্যা নাই। এখন না বুঝলে হচ্ছে আরেকবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, বাট এরকম কিন্তু আসে যে স্ট্রাকচারের মধ্যে একটা অ্যারে আছে, সো ওটার ইনপুট বা আউটপুট আমরা কিভাবে দেখবো? তখন কিন্তু আমি 2টা লুপ ছাড়া করতে পারতেছি না, কারণ এটা একটা অ্যারে, তার মধ্যে আরেকটা অ্যারে আছে। ঠিক আছে, সো এই হচ্ছে আপনার অ্যারে অফ স্ট্রাকচারস। আর আরেকটা জিনিস, এটা সহজ, এটা একটু বলে দিই আমি। সেটা হচ্ছে নেস্টেড স্ট্রাকচার। নেস্টেড স্ট্রাকচার হচ্ছে আপনি একটা স্ট্রাকচারের মধ্যে আরেকটা স্ট্রাকচার রাখতেছেন। যেমন ধরেন এখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করা আছে, স্ট্রাকচারের ডেটা টাইপটা হচ্ছে পার্সোনাল রেকর্ড, মানে স্ট্রাকচারের নাম হচ্ছে পার্সোনাল রেকর্ড, আর পার্সনটা হচ্ছে এই স্ট্রাকচার টাইপের একটা ভ্যারিয়েবল। আচ্ছা, এখন এখানে কি কি ইনফরমেশন আছে? নেম আছে, ডে অফ বার্থ আছে, মান্থ অফ বার্থ আছে, ইয়ার অফ বার্থ আছে, আর স্যালারি আছে। এই 3টা ইনফরমেশন খেয়াল করেন। এই 3টা ইনফরমেশন কিন্তু আসলে ডেট অফ বার্থ। একটা পার্সনের ডে, মান্থ, ইয়ার অফ বার্থ দিতে হচ্ছে তার ডেট অফ বার্থ, সো বা বার্থডে যেটাই বলেন। সো এই 3টাকে আমরা এখানে না রেখে এই 3টা ইনফরমেশন নিয়ে একটা স্ট্রাকচার বানায় ফেলছি। স্ট্রাকচারের নাম হচ্ছে স্ট্রাক্ট ডেট।
এটার মধ্যে 3টা ইনফরমেশনকে রেখে দিছি। এরপর আমরা কি করব, এই স্ট্রাকচার টাইপের একটা ভেরিয়েবল বানায় সেটাকে এই স্ট্রাকচারের মধ্যে রেখে দিব। তাহলে এটা নেস্টেড স্ট্রাকচার হয়ে গেল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম। ওই যে আমরা S1 S2 লিখতেছিলাম না? হ্যাঁ, ওটাই এটা। এখানে আপনি P1 লেখেন, সমস্যা নেই। হ্যাঁ। হ্যাঁ, লিখলেও হবে। আপনি পরে আলাদা করে এখানে পারসন না লিখে যদি পরে লেখেন স্ট্রাক্ট পার্সোনাল রেকর্ড পারসন, তাও হবে। কোনো সমস্যা নেই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একই। এখানেও ভেরিয়েবল ক্রিয়েট করা যায়। আপনি এটার বাইরে, এটা ডিক্লেয়ার করার পরে বাইরে যেয়ে করেন, ভেরিয়েবল বানান, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা। সো এখানে তাহলে ওই ৩ টা ইনফরমেশনের বদলে এখন কি আসতেছে? এই যে স্ট্রাক্ট ডেট টাইপের আমি একটা ভেরিয়েবল বানাবো। সো স্ট্রাক্ট ডেট বার্থডে। তাহলে হচ্ছে এই ৩ টা ইনফরমেশন এখানে চলে আসছে। তাহলে এখন আমি এই পারসন যে ভেরিয়েবলটা আছে, ওই পারসনের ইয়ার অফ বার্থ এক্সেস করতে চাচ্ছি। তাহলে আমাকে কিভাবে করতে হবে? ফার্স্ট অফ অল পারসন ডট বার্থডে, আগে তো আমাকে বার্থডেতে ঢুকতে হবে, এই ভেরিয়েবলে ঢুকতে হবে। সো পারসন ডট বার্থডে ডট ইয়ার অফ মান্থ, জাস্ট ডট অপারেটর ইউজ করে আপনাকে শেষ পর্যন্ত ট্রাভার্স করতে হবে। এখানে লেখা আছে, এই যে আমি ডে অফ বার্থ ইউজ করতে যাচ্ছি, তাহলে পারসন ডট বার্থডে ডট ডে অফ বার্থ। আর এই জিনিসটা কি, ডে অফ বার্থটা কি একটা ইন্টিজার। সো আমি যদি এটা প্রিন্ট করতে চাই, এটা পার্সেন্ট ডি দিয়ে প্রিন্ট করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, আর বাকি মেম্বারগুলোকে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে অ্যাক্সেস করি, যে পার্সন ডট নেম বা পার্সন ডট স্যালারি। দুইটা জিনিস আপনারা কনফিউজ হবেন আমি শিওর, সেটা হচ্ছে এইটা, এই পার্সন আর এই পার্সোনাল রেকর্ড। পার্সোনাল রেকর্ড হচ্ছে ডেটা টাইপ, যেমন ইন্টিজার, আর এই পার্সনটা হচ্ছে ওই ভেরিয়েবলটা, যেমন ইন্টিজার এ, এই এটা হচ্ছে সেই পার্সন, বা ইন্টিজার পি, সেই পিটা হচ্ছে এই পার্সনটা। আর এটা হচ্ছে যে সেই ইন্টিজার বা ফ্লোট বা ডাবল এই জিনিসটা, বা ডেটা টাইপ এটা, ভ্যারিয়েবল নেম হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে এরকম স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচার থাকতে পারে। আচ্ছা, এখানে আবার কোড দিয়ে দিচ্ছে। এখানে আসলে কোড সবগুলোরই দেওয়া আছে, যা থিওরি এক্সপ্লেন করা হয়েছে সবগুলোর কোড এখানে দেওয়া আছে। সো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, একবার দেখলেই পারবেন। এই যে ইনপুট নেওয়ার সময় যে অ্যাম্পারসেন্ট পারসন ডট বার্থডে ডট ডে অফ বার্থ। আমি চাইলে এখানেও দেখাতে পারি একটু। ধরেন আমি এখানে একটা স্ট্রাকচার বানাই, হ্যাঁ, স্টুডেন্টের জন্য। স্ট্রাক্ট ডেট অফ বার্থ সাপোজ। এখানে হচ্ছে আমি ইন্টিজার ডে দিলাম, ইন্টিজার মান্থ দিলাম, ইন্টিজার ইয়ার দিলাম। ওকে, এখানে সেমিকলন দেই, সরি সেমিকলন। হ্যাঁ, এখন হচ্ছে আমি কি করব, সেগুলো সব কমেন্ট আউট করে দিই, এগুলোর আর কোনো দরকার নেই। আরে আচ্ছা আচ্ছা, থাকুক, সমস্যা নেই। এখানে আমি কি করতে যাচ্ছি, এখন এই ফ্লোট মার্কসের পরে আমি এখন এই যে স্ট্রাক্ট ডিওবি এই টাইপের একটা ভ্যারিয়েবল এখানে অ্যাড করব। স্ট্রাক্ট ডিওবি সাপোজ বার্থডে। আচ্ছা, এখন আমি S1 স্টুডেন্টের বার্থডেটা ইনপুট দিতে চাচ্ছি। আচ্ছা, এখানেই আমি ইনপুটগুলো দিয়ে দিই। ঠিক আছে? আমি সবগুলো ইনপুটই দিয়ে দিই। নেম দিছি, রোল দিছি, রিমার্কস দেই। রিমার্কস হচ্ছে পাস, এই জন্য পি। তারপরে হচ্ছে মার্কস, হচ্ছে যে কোনো একটা মার্কস দেন, 30.5 সাপোজ। তারপরে হচ্ছে বার্থডে। এখন এই বার্থডেটা যখন আপনি ইনপুট দিতে যাবেন, আপনার কিন্তু একটা ইনপুট দিলে হবে না, 3টা ইনপুট দিতে হবে। বা একটা যদি দেন সেটা হচ্ছে ডে এর মধ্যে ঢুকবে, 2টা দিলে ডে আর মান্থের মধ্যে ঢুকবে, সিকোয়েন্সিয়ালি আর কি। ধরেন 10/10/2003 সাপোজ। হ্যাঁ, তাহলে এখন আমি প্রিন্ট করে দেখি, দাঁড়ান, এগুলো আমি মুছে দিই, এগুলো মুছে দিই। এখানে আমি লিখবো প্রিন্টএফ, সাপোজ আমি ইয়ারটা দেখতে চাচ্ছি। এটা হচ্ছে %d, আর এখানে আমি লিখবো S1 ডট ভ্যারিয়েবলের নাম কি, বার্থডে ডট, এরপরে আমি লিখবো ইয়ার। এখন দেখেন প্রিন্ট করে কি আসে। ঠিক আছে? এই যে দেখেন ইয়ার অফ ডেট অফ বার্থ কত আসছে, 2003 আসছে। সেভাবে এক্সেস করা যায়, এভাবে ইনিশিয়ালাইজ করা যায়। আর যদি ইনপুট নেন তাহলে হচ্ছে এটার সামনে জাস্ট % দিয়ে দিতে হবে, এই ভেরিয়েবলের সামনে শুধু % দিয়ে দিতে হবে। ঠিক আছে? এই তো। আবার 2টা স্ট্রাকচার এখানে ক্রিয়েট করছে, 2টা স্ট্রাকচারকে এখানে নেস্টেড আকারে দিয়ে দিছে। হ্যাঁ, মানে 2টা স্ট্রাকচার হচ্ছে ওর মেম্বার ভেরিয়েবল, হতে পারে, সমস্যা নাই। আমি সাপোজ হচ্ছে এই ফার্স্ট নেমটাকে এক্সেস করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, এখানে পার্সোনাল রেকর্ডের একটা ভেরিয়েবল আগে বানাতে হবে, সাপোজ পি ডট ফুল নেম ডট মিডল নেম। তাহলে হচ্ছে আমি নেমের মিডল নেমটা অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা, এই তো।
আচ্ছা, আর পয়েন্টারও বানানো যায় স্ট্রাকচারের। পয়েন্টার মানে হচ্ছে যে আপনার স্ট্রাকচারটা যেখানে শুরু হচ্ছে সেই স্টার্টিং অ্যাড্রেসটা জাস্ট, আর কিছু না। হ্যাঁ? যেমন এখানে স্ট্রাক্ট বুক এই টাইপের একটা পয়েন্টার আমি বানাবো। তাহলে স্ট্রাক্ট বুক স্টার বিপিটিআর, মানে বিপিটিআর হচ্ছে ভ্যারিয়েবলের নাম। যেমন স্ট্রাক্ট বুক স্টার পি যদি আমি লিখি তাহলে পি হচ্ছে এই বুক স্ট্রাকচারের একটা পয়েন্টার। আচ্ছা, পয়েন্টারটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, সমস্যা নাই। এটা থেকে খুব ডিটেইলস জিনিস আসে না, খালি আপনারা জেনে রাখবেন যে এরকম পয়েন্টার বানানো যায় অ্যান্ড এটাকে অ্যাক্সেস করার সময় স্টার দিয়েও ডিরেফারেন্স করা যায়, অথবা এই অ্যারো সাইনটা দিয়েও করা যায়। অ্যারো সাইন মানে হচ্ছে আপনার হাইফেন, হাইফেন দেওয়ার পরে হচ্ছে গ্রেটার দেন সাইন দেয়, এটাই হচ্ছে অ্যারো সাইন। হ্যাঁ, যে আমি এই পয়েন্টার দিয়ে পেজেসকে অ্যাক্সেস করবো, তাহলে বিপিটিআর পেজেস এরকম। এখানে এক্সাম্পল অনেক দেওয়া আছে, দেখলেও বুঝতে পারবেন, আর আমি না হলে নেক্সট ক্লাসে দেখাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, কোনটার? ডট অপারেটর, এটাকে বলে ডট অপারেটর। ঠিক আছে, আমরা স্ট্রাকচার হচ্ছে নেক্সট ক্লাসে শেষ করতে পারবো আশা করি। এটা শেষ করে দু একটা প্রবলেম দেখায় শেষ করবো। আর প্রবলেম তো দেখাচ্ছি, যখন পড়াচ্ছি সাথে সাথে তো প্রবলেমগুলো দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দেন। এস কে ওয়াসিফ, শাহেদ মাহমুদ, শাহেদ মাহমুদ, মোস্তাকিম, মোস্তাকিম আছেন? রেজওয়ান আহমেদ, জাহিদুল ইসলাম, মাশরাফি হক, শাহরিয়ার ইসলাম, রবিউল আওয়াল, আনিকা তাসনিম তাজ, সাদাত হোসেন, সাব্বির হোসেন, মুতাসিম সরকার। কে নাম? নাম বলেন, নাম বলেন। আচ্ছা, শাফুদ্দিন আহমেদ, রামিজ ফারিহা, তাহিরুন্নেসা, আফির। দিয়েছি তো, দিয়েছি না? ওই যে মোস্তাকিম ফয়জুল্লাহ। আচ্ছা, কে প্রেসিডেন্ট নাম বলেন? শাহেদ মাহমুদ দিছি, তারপর কে? হ্যাঁ, আপনাকে এখনো ডাকিনি, ডাকতেছি দাঁড়ান। তাহিরুন্নেসা নাই। আচ্ছা, আফিয়া ইবনাথ, তারপরে হচ্ছে শেখ তামিম, শোয়েব আমিন, বৃহৎচন্দ্র, শেখ তামিম আছেন? মোস্তাকিম হাওলাদার, আবদুল্লাহ ইবনে করিম, ফৌজিয়া জাহান, গালিবা জিদান, জিনিয়া জাহান, তাহামিম, ইসরাত, আবদুল্লাহ আল গালিব, শারিয়ার জামান, রেজওয়ান হোসেন, রিয়ানা আলম, রিয়ানা আলম, হুমায়রা কবির, জুনায়েদ আলম, সৈয়দ মাহিব, সাদমান সিয়াম, মেহরুন্নেসা, সরকার তানভীর, শেখ মাইশা, জুনায়েদ, শারিয়ার শাহান, নাবিনা ইসলাম, গাজী রামিসা, সামিয়া সুলতানা, সামিয়া সুলতানা, নাজিয়া তাহসিন। আচ্ছা, কে? নাম বলেন, নাম বলেন। ঠিক আছে, আর কেউ বাকি আছেন? কোন সাব্বির? এখানে অনেকগুলো সাব্বির আছে। জাহিদুল ইসলাম নাকি? আর কেউ বাকি আছেন? আহ, হ্যাঁ, দিয়েছি, দিয়েছি তো, এই যে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইয়ে করে দিলাম, আর রেকর্ডিং হচ্ছে আপলোড করে দিব এলএমএস। ওকে।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।